তাহলে আজকে আমরা যে পার্টটা শুরু করব আমাদের স্ট্যাটিক্সের চ্যাপ্টারের, সেটা হলো আমরা আগের দিন সেন্টার অফ মাস পড়ছিলাম। তো সেন্টার অফ মাস সম্বন্ধে আর দু একটা জিনিস পড়তে হবে। তারপর আমরা পড়বো হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, এবং তারপর আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো দেখো, তো আমরা সেন্টার অফ মাস সম্বন্ধে আগের দিন বিস্তারিত আলোচনা করেছি, যে সেন্টার অফ মাস কাকে বলে, সেন্টার অফ মাসের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কি, কোনো বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ মাসে বল প্রয়োগ করলে তার কেবলমাত্র রৈখিক গতি হয়, কিন্তু কোনো ঘূর্ণন গতি হয় না। এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে সেন্টার অফ মাসের ফর্মুলা নির্ণয় করেছি, যেমন একটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর কি হবে, সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট কি হবে, বা দুটো রিজিড বডির ক্ষেত্রেও আমরা ক্যালকুলেট করেছিলাম গত দিনের ক্লাসে। একটা ইউনিফর্ম রড, তার সেন্টার অফ মাস বার করেছিলাম, এবং আমরা একটা সেমি সার্কুলার রিং, তার সেন্টার অফ মাসের পজিশন বার করেছিলাম। তো এই সেন্টার অফ মাস নিয়ে একদম একটা বিস্তৃত আলোচনা আগের দিন হয়েছে, এবং আমি তোমাদের পুরো ব্যাপারটা বুঝিয়েছি। আজকে আমরা যে অংশটা করব সেটা হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের গতি, যে ধরো তুমি একটা সিস্টেম অফ পার্টিকেল বা একটা সিস্টেম অফ বডি, তো দুটো তিনটে বস্তু একত্রিত হয়ে একটা বস্তু সংস্থা তৈরি করেছে। এই বস্তু সংস্থার উপরে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তু সংস্থার মধ্যে থাকা বিভিন্ন বস্তুগুলো গতিশীল হবে। যেটা সিস্টেম অফ বডি, তার উপরে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওই সিস্টেমের মধ্যে যে বডিগুলো আছে তারা সবাই মুভ করবে, এবং সেক্ষেত্রে তার যে সেন্টার অফ মাস সেটাও মুভ করবে। তাই একটা সিস্টেম অফ পার্টিকেল বা একটা সিস্টেম অফ বডির উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখা যাবে যে ওই সিস্টেমের মধ্যে যে বডিগুলো রয়েছে বা যে পার্টিকেলগুলো রয়েছে তারা সবাই মুভ করবে। অ্যাজ এ রেজাল্ট তাদের যে সেন্টার অফ মাস সেটাও মুভ করবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেল বা একটা সিস্টেম অফ বডি যখন মুভ করছে, তাহলে সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, সেন্টার অফ মাসের ভেলোসিটি কত, বা সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনটা কত। তাহলে when a system of particle or when a system of body under motion, then we have to determine velocity of center of mass, and also we have to determine acceleration of center of mass. তাহলে ভরকেন্দ্রের বেগ আর ভরকেন্দ্রের ত্বরণ আমরা নির্ণয় করব, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা প্রথমে আগে ফর্মুলাটা দেখি, তারপর আমরা দেখব যে বিভিন্ন রকম প্রবলেম সেখানে আমরা কিভাবে সলভ করব। এই টপিকটা থেকে মেইনলি আমাদের কনসেপচুয়াল কোশ্চেন করা হয় পরীক্ষায়, ফান্ডামেন্টাল কোশ্চেন। তো আগে আমরা থিওরিটা দেখে নিই। তাহলে আমরা বের করছি কি, যে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস অর অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস, এই দুটো জিনিস আমরা বার করব। তাহলে দেখো, একটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা তার সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরের ফর্মুলা জানি। তাহলে আমরা লিখি যে মোশন অফ সেন্টার অফ মাস, আমরা যে টপিকটা এখন পড়তে চলেছি, মোশন অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের গতি। তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেলের ক্ষেত্রে আমরা জানি যে ধরো একটা সিস্টেম অফ পার্টিকেলের মধ্যে ডিফারেন্ট পার্টিকেল থাকতে পারে, বা একটা সিস্টেম অফ বডির মধ্যে ডিফারেন্ট বডি থাকতে পারে, তাদের মাস থাকতে পারে m1, m2, m3, m4 এটসেট্রা, এবং তাদের পজিশন ভেক্টর ধরো r1, r2, r3, r4 এটসেট্রা। তাহলে এই যে ডিফারেন্ট পার্টিকেল বা ডিফারেন্ট বডির মাস আর পজিশন ভেক্টর যদি আমার জানা থাকে, তাহলে সেখান থেকে আমি সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর বের করতে পারি। আমরা তার ফর্মুলা গত দিনের ক্লাসে শিখেছি। তাহলে আমরা ফর্মুলাটা লিখি যে পজিশন অফ সেন্টার অফ মাস, পজিশন অফ সেন্টার অফ মাস, দেখো আমরা করেছিলাম আর ভেক্টর, সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর যদি আর হয়, তাহলে তার ফর্মুলা ছিল m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3। এরকম যদি n নাম্বার অফ পার্টিকেল থাকে তাহলে ডট ডট দিয়ে যাবে,
mn rn by total mass of the system, that is m1 plus m2 plus m3 plus ডট 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 দিয়ে mn। তাহলে এই হচ্ছে আমাদের পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। এখন যদি এই সিস্টেমটা মুভ করে, যদি এই সিস্টেমটা গতিশীল হয়, তাহলে অবশ্যই সেখানে সেন্টার অফ মাসও গতিশীল হবে। তাহলে এখন সেন্টার অফ মাসের ভেলোসিটিটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে ইকুয়েশনটা এসছে এখান থেকে আমরা যদি এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, দেখো আমাদের এই ইকুয়েশনে কি আছে, পজিশন ভেক্টর। তো আমরা কাইনেমেটিক্সের চ্যাপ্টার পড়েছিলাম, সেখানে আমরা জানি যে পজিশন ভেক্টরকে যদি আমরা টি এর রেসপেক্টে, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তাহলেই আমরা সেখানে ভেলোসিটি ক্যালকুলেট করতে পারি। তাহলে আমরা এটাকে দেখো লিখছি, এটাকে জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিই। ক্রস মাল্টিপ্লাই করলে দেখো কি হচ্ছে, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mn ইন্টু r ভেক্টর। r হলো পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। m1 r1, এই r1 টা হচ্ছে m1 এর পজিশন ভেক্টর, প্লাস m2 r2, এই r2 হচ্ছে m2 এর পজিশন ভেক্টর, প্লাস m3 r3, r3 হলো m3 এর পজিশন ভেক্টর। এই করে আমরা nth পার্টিকেল অবধি যাচ্ছি, mn rn। এবার এটাকে আমরা যদি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, তো আমরা লিখব ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু t, t এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি হয় দেখো, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mn, তাহলে r কে t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হলো dr dt। আর রাইট হ্যান্ড সাইডে m1 কনস্ট্যান্ট, এটা হবে dr1 dt, m2 কনস্ট্যান্ট, এটা হবে dr2 dt, m3 কনস্ট্যান্ট, এটা হবে dr3 dt, এটা mn কনস্ট্যান্ট, এটা হবে drn dt। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে dr dt, r টা কি, r টা হচ্ছে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস। তাহলে সেন্টার অফ মাসের পজিশন ভেক্টরকে যখন আমরা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তখন আমরা পাবো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। তাহলে এটাকে লিখবো v সাফিক্সে com, com মানে সেন্টার অফ মাসের ভেলোসিটি হলো এটা। এবার দেখো dr1 dt, r1 টা কার পজিশন ভেক্টর ছিল, m1 মাসের। তাহলে dr1 dt এটা হবে m1 এর ভেলোসিটি, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি তাহলে v1। একইভাবে dr2 dt এটা হচ্ছে m2 এর ভেলোসিটি, এটাকে লিখে দিই v2, এটা হয়ে গেল v3। তাহলে এই করে আমি nth পার্টিকেল অবধি যাব, সেটাকে আমরা লিখব mn vn। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি therefore velocity of center of mass is equal to, তাহলে কি দাঁড়ালো, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3 up to nth term mn vn divided by m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mn। তাহলে এই হচ্ছে তোমার ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ফর্মুলা দাঁড়িয়ে গেল। এবার দেখো এই লাইনটাকে যদি আমরা একটু ভালোভাবে ফলো করি, এই 1 নম্বর ইকুয়েশনটাকে, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশনটাকে একটু ভালো করে দেখো। এবার আমরা ভেলোসিটি অফ সেন্টার অফ মাসের ফর্মুলা পেয়ে গেছি, কিন্তু 1 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা ভালো করে দেখি, দেখো ডান দিকে কি আছে, প্রত্যেকটা মাসকে তুমি মাল্টিপ্লাই করছো তার করেসপন্ডিং ভেলোসিটি দিয়ে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। তাহলে প্রত্যেকটা মাসকে আমরা তার করেসপন্ডিং ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে মাসকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে আমরা কি বলি, মোমেন্টাম। যখন আমরা মাসের সাথে ভেলোসিটি মাল্টিপ্লাই করব, তখন আমরা সেটাকে বলবো মোমেন্টাম।
তাহলে m1 v1 অ্যাকচুয়ালি কি মোমেন্টাম অফ m1, m2 v2 কি মোমেন্টাম অফ m2। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পয়েন্ট মাস যারা ওই সিস্টেমের মধ্যে আছে, একটা সিস্টেমের মধ্যে যে ডিফারেন্ট বডিগুলো রয়েছে তাদের প্রত্যেকের মোমেন্টামের কি করেছি আমরা সাম করেছি, যোগফল। তার রাইট হ্যান্ড সাইড হচ্ছে বিভিন্ন বস্তুগুলোর ভরবেগের সমষ্টি। যে সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছি তার মধ্যে যে ডিফারেন্ট বডি রয়েছে সেই ডিফারেন্ট বডির মোমেন্টামকে যদি আমরা যোগ করি সেটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, সাম অফ মোমেন্টাম অফ ডিফারেন্ট বডিজ উইদিন দ্য সিস্টেম। আর লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো, লেফট হ্যান্ড সাইডে VCOM, এটা হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। আর এই যে m1 প্লাস m2 প্লাস m3 ডট 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 প্লাস mn, এটা কি, এটা হচ্ছে পুরো সিস্টেমটার মাস। এই টোটাল মাস অফ দ্য সিস্টেম কোথায় কনসেন্ট্রেট থাকে? টোটাল মাস অফ দ্য সিস্টেম কনসেন্ট্রেট থাকে সেন্টার অফ মাসে। তাহলে এই যে m1 প্লাস m2 প্লাস m3 প্লাস mn, এই টোটাল মাসটা কনসেন্ট্রেট আছে সেন্টার অফ মাসে। তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি মাস অফ সেন্টার অফ মাস, ভর কেন্দ্রের ভর। তাহলে m1 প্লাস m2 প্লাস m3 যে টোটাল মাসটা এটা কোথায় কনসেন্ট্রেট আছে? সেন্টার অফ মাসে। তাহলে এটা রিপ্রেজেন্ট করছে কি মাস কনসেন্ট্রেট অ্যাট সেন্টার অফ মাস, ভর কেন্দ্রে কেন্দ্রীভূত ভর। মাস কনসেন্ট্রেট অ্যাট সেন্টার অফ মাস, তাকে মাল্টিপ্লাই করছো কি দিয়ে? ভেলোসিটি অফ সেন্টার অফ মাস দিয়ে। তাহলে মাসকে ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? মোমেন্টাম। তারপরে লেফট হ্যান্ড সাইডটা রিপ্রেজেন্ট করছে মোমেন্টাম অফ সেন্টার অফ মাস, মোমেন্টাম অফ সেন্টার অফ মাস। লেফট হ্যান্ড সাইডটা আমাকে রিপ্রেজেন্ট করছে মোমেন্টাম অফ সেন্টার অফ মাস। তাহলে আমরা বলতে পারি মোমেন্টাম অফ সেন্টার অফ মাস আর টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম, এই যে ডিফারেন্ট বডিগুলোর যে মোমেন্টাম তারা দেখো পরস্পর সমান। তাহলে ভর কেন্দ্রের যে ভরবেগ আর বিভিন্ন বস্তুগুলোর যে ভরবেগের সমষ্টি, summation of momentum of different particle within the system আর momentum of the center of mass both are equal। তাহলে একটা সিস্টেমে বিভিন্ন বস্তুগুলোর ভরবেগের যে সমষ্টি, যে সাম আমরা পাচ্ছি, আর ভর কেন্দ্রের যে ভরবেগ তারা পরস্পর কি হচ্ছে? সমান। তাহলে একটা সিস্টেমের ডিফারেন্ট পার্টিকেলগুলোর মোমেন্টামের সামেশন আর সেন্টার অফ মাসের মোমেন্টাম বোথ আর ইকুয়াল। দ্যাট মিনস during the motion of center of mass conservation law of linear momentum is valid। তাহলে মোমেন্টাম যদি সেম থাকে তাহলে আমরা বলবো এখানে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ভ্যালিড। তাহলে যখন একটা সিস্টেমের মধ্যে ডিফারেন্ট পার্টিকেল গুলো মুভ করবে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখব সেন্টার অফ মাসটাও মুভ করছে, কিন্তু এই মোশনের ক্ষেত্রে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা ভ্যালিড থাকে। তাহলে মোশন অফ সেন্টার অফ মাস অলওয়েজ ওবে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে এটা আমরা লিখে রাখবো যে ফ্রম ইকুয়েশন 1 মোশন অফ সেন্টার অফ মাস অলওয়েজ ওবে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম। ভর কেন্দ্রের গতি সর্বদা ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। কারণ আমরা দেখলাম যে ভর কেন্দ্রে যে ভরবেগ আমরা পেলাম মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস আর মোমেন্টাম সাম অফ দ্য মোমেন্টাম অফ ডিফারেন্ট পয়েন্ট মাস এরা সমান। তাহলে একটা সিস্টেম যখন মুভ করবে সেখানে তার সেন্টার অফ মাসের যে মোশন আমরা পাবো সেই মোশনের ক্ষেত্রে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হবে। এবার এখান থেকে দেখো আমরা অ্যাক্সেলারেশনটাও ফাইন্ড আউট করতে পারি। আমরা যদি এই ইকুয়েশন 1 কে আরেকবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, ইকুয়েশন 1 কে যদি আমরা আরেকবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো মোমেন্টাম। তাহলে দেখো আমরা ইকুয়েশন 1 কে আরেকবার t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। ফ্রম ইকুয়েশন 1 আমরা দেখো এটাকে লিখতে পারি আবার m1 প্লাস m2 প্লাস m3 mn কি হবে? এটা dvcom dt, মানে ভেলোসিটি কে ডিফারেন্সিয়েট করলে আবার m1 dv1 dt প্লাস m2 dv2 dt প্লাস m3 dv3 dt
প্লাস mn dvn dt। তাহলে ভেলোসিটিকে যখন আমরা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন আমরা পাবো হচ্ছে অ্যাক্সেলারেশন। ভেলোসিটিকে যখন আমরা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আমরা পাবো অ্যাক্সেলারেশন। তার মানে এটা হয়ে গেল দেখো m1 প্লাস m2 প্লাস m3, এই dvcom dt এটা হয়ে গেল অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। অ্যাক্সেলারেশন কে a দিয়ে লিখবে, আর এগুলো হবে দেখো অ্যাক্সেলারেশন অফ m1। dv2 dt এটা হবে অ্যাক্সেলারেশন অফ m2, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ m3, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অফ nth পার্টিকেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি therefore acceleration of center of mass হয়ে গেল m1 a1 প্লাস m2 a2 প্লাস m3 a3 ডট 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 দিয়ে mn an divided by m1 plus m2 plus m3 plus mn। তাহলে এই হচ্ছে তোমার ইকুয়েশন অফ অ্যাক্সেলারেশন অফ সেন্টার অফ মাস। সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনের ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে একটা সিস্টেম অফ পার্টিকেল যখন মুভ করছে তার সেন্টার অফ মাসের ভেলোসিটির ফর্মুলা হলো এইটি, আর এটা হলো তোমার সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশনের ফর্মুলা। তো এটা আমাদের পরীক্ষায় ডিরাইভ করতে দিতে পারে যে ফাইন্ড অ্যাক্সেলারেশন এন্ড ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। এবং আমরা এখানে যেটা আরেকটা কোশ্চেন তোমায় করতে পারে ঘুরিয়ে, সেটা হচ্ছে শো দ্যাট ডিউরিং দ্য মোশন অফ এ সিস্টেম অফ পার্টিকেল কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ভ্যালিড। তখন তুমি এই প্রথম থেকে ইকুয়েশন 1 পর্যন্ত করবে, করার পরে যে কনক্লুশনটা আমি বললাম সেই কনক্লুশন লাইনটা ওখানে লিখে দেবে। পরের পার্টটাই অ্যাক্সেলারেশনের পার্টটা আর করতে হবে না। তাহলে এটা একটা কোশ্চেন করতে পারে যে শো দ্যাট when the system of particle is under motion then conservation law of linear momentum is valid। যে একটা বস্তু সংস্থা যখন গতিশীল হয় তখন সেখানে ভরবেগ সংরক্ষিত থাকে। তখন এখান থেকে শুরু করে 1 নম্বর ইকুয়েশন অবধি লিখবে, তারপর এই কনক্লুশনটা যেটা বলেছি সেটা তোমরা লিখে দেবে। দিলেই তাহলে ওটা প্রুভ হয়ে গেল যে ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে পালিত হয়। এবার তাহলে দেখো যে একটা সিস্টেম যখন মুভ করছে তখন যেহেতু কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম ভ্যালিড হয়, সেই কারণে এখানে আরেকটি কনক্লুশন তোমরা লিখতে পারো। সেটা হচ্ছে লেখো যে যেহেতু একটি বস্তু সংস্থার ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ সূত্র পালিত হয়, তাই স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে বস্তু সংস্থার ভরকেন্দ্রের অবস্থান অপরিবর্তিত থাকবে। বস্তু সংস্থার ভরকেন্দ্রের অবস্থান অপরিবর্তিত থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কনক্লুশন, যে যেহেতু ভরবেগের সংরক্ষণ সূত্র এখানে পালিত হচ্ছে, যে সিস্টেমটার মোমেন্টাম যেহেতু কনস্ট্যান্ট, ফলে উইথ রেসপেক্ট টু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম there is no change of position of center of mass। যারা ইংরেজিতে লিখবে লিখে রাখো যে since conservation law of linear momentum is valid during motion of center of mass, when conservation law of linear momentum is valid during motion of center of mass, so position of center of mass will remain unchanged with respect to inertial reference frame। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র সাপেক্ষে ভরকেন্দ্রের অবস্থান পরিবর্তিত হবে না। এটা খুব ইম্পর্টেন্ট কথা। এবার দেখো তোমাদের যদি বলে এটা ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যাটা কিভাবে করবে? এই যে আমি কনক্লুশনটা তোমরা লিখে দিলাম, এটাকে এক্সপ্লেইন করবো কিভাবে। দেখো এক্সপ্লেনেশনটা, সাপোজ ধরো
একটা রিভার, একটা নদী আছে, এই নদীর মধ্যে এখানে একটা নৌকা ভাসছে, একটা বোট। এবার আমরা পৃথিবীকে যদি রেফারেন্স ফ্রেম ধরি, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পৃথিবীর সাপেক্ষে যখন কিছু ক্যালকুলেট করা হয় উইথ রেসপেক্ট টু আর্থ, যখন আমরা কোনো কিছুকে ফাইন্ড আউট করি, আমরা জানি আর্থ হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে আর্থের রেসপেক্টে যখন আমরা কোনো কিছুকে ক্যালকুলেট করবো বা কোনো কিছু ডিটারমাইন করবো, তাহলে আমরা কাজটা করছি উইথ রেসপেক্ট টু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে এটা হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম যার কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই জেড। তাহলে ধরো এই হচ্ছে রিভার, রিভারের মধ্যে এখানে একটা বোট, একটা নৌকা কি হচ্ছে ভাসছে। তাহলে একটা নৌকার সেন্টার অফ মাস কোথায় হবে? অ্যাকচুয়ালি তার ঠিক মিডিলে। কারণ একটা বোট হচ্ছে সিমেট্রিক বডি। আমরা আগের দিন বলেছি যে সিমেট্রিক বডি যখন তোমরা পাবে, যে কোনো সিমেট্রিক বডির ক্ষেত্রে তার সেন্টার অফ মাস হবে এক্স্যাক্টলি তার মিডল পয়েন্ট। তাহলে বোট ইজ আ সিমেট্রিক বডি। তাহলে যেহেতু বোট সিমেট্রিক বডি, তাই সেন্টার অফ মাসটা থাকবে একদম মিডল পয়েন্টে। এইবার ধরো এই নৌকার উপর এই বাঁ দিকে একদম লেফট সাইডে একজন লোক গিয়ে বসেছে। এখানে ধরো একটা লোক বসে আছে, এই নৌকার একদম বাঁ দিকে একটা লোক গিয়ে বসলো। তাহলে এই লোকটার একটা মাস আছে, লোকটার মাস m1, আর এই যে বোট, এই বোটের মাস অফ দ্য বোট সেটা হচ্ছে m2। এই বোটের মাস হচ্ছে m2। এবার যখনই এই নৌকার বাঁ দিকে একটা লোক বসবে, তখন কিন্তু এই সিস্টেমটার সেন্টার অফ মাস আর মিডল পয়েন্টে হবে না। কারণ আমরা আগের দিন এগুলো ডিসকাস করেছি যে একটা সিস্টেমে যদি দুটো বস্তু থাকে তাহলে কি হবে, যে দিকটা ভারী হবে সেন্টার অফ মাস সেই দিকে শিফট হবে। তাহলে যখন লোকটা ছিল না তখন সেন্টার অফ মাস ছিল নৌকার ঠিক মিডল পয়েন্টে। এবার একটা সাইডে যখন একটা লোক গিয়ে বসলো, তাহলে এই দিকটা ভারী হয়ে গেল, যে পাশে লোকটা বসবে সেই সাইডটা ভারী হবে। তাহলে যে পাশটা ভারী হবে সেন্টার অফ মাস সবসময় সেই দিকে সরে যাবে। তাহলে যখন লোকটা গিয়ে এখানে বসছে, তখন আমি এই জায়গায় পেলাম সেন্টার অফ মাস। এটা হচ্ছে এখন বর্তমান পজিশন অফ সেন্টার অফ মাস। তাহলে এই যে সিস্টেমটা আমি দেখতে পাচ্ছি, একটা বোট আর একটা পার্সন, একটা নৌকার মধ্যে একটা লোক বসে আছে, পুরো সিস্টেমের সেন্টার অফ মাস হচ্ছে c1। এবং এরা দুজনেই কিসে আছে? রেস্টে। এরা দুজনেই যদি রেস্টে থাকে, তাহলে অবশ্যই তোমার সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি এখন থাকবে না। সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি থাকবে না। তাহলে সেন্টার অফ মাস আছে এই ভার্টিক্যাল লাইনটা বরাবর। এই অরিজিন থেকে ধরো এর ডিসটেন্স কত আছে? x, আর হাইটটা আছে কত? ধরো z। তাহলে অরিজিন থেকে একটা ডিসটেন্স x, এই ভার্টিক্যাল লাইনের উপরে আমি বর্তমানে সেন্টার অফ মাসটা পাচ্ছি, এবং এই সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি নেই, এটা রেস্টে আছে পুরো সিস্টেম। এইবার তোমার বলছে এই যে লোকটা, এই লোকটা নৌকার উপরে হাঁটতে শুরু করলো। নৌকার এক প্রান্তে বসেছিল, ও নৌকার উপরে এবার মুভ করছে, হাঁটতে হাঁটতে এই দিকে এসে বসবে। ওর ইচ্ছা হয়েছে, এ পাশে ছিল, ও ভাবছে আমি এ পাশে বসবো, তাহলে ও এবার হাঁটা শুরু করবে। তা নৌকার উপর যখন এই লোকটা হাঁটতে শুরু করছে উইথ ভেলোসিটি v1, তাহলে এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ সেন্টার অফ মাস। যে নৌকার উপরে লোকটা যদি হাঁটতে শুরু করে ফ্রম ওয়ান এন্ড টু দ্য আদার এন্ড, তাহলে ভরকেন্দ্রের অবস্থানের কি পরিবর্তন হবে? ভরকেন্দ্র ছিল কোথায়? c1। নাও দ্য পারসন স্টার্ট ওয়াক অন বোট, হি ওয়ান্ট টু মুভ ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। Then what is the change of the position vector? The person want to move from this side to that side. So what is the change of the position of the center of mass? এবার দেখো আমরা কি বললাম, যে একটা সিস্টেমের ক্ষেত্রে যখন কোনো পার্টিকেল মুভ করবে, সেখানে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টামটা ভ্যালিড হবে। তাহলে আমরা এখানে পুরো সিস্টেমটার ইনিশিয়াল মোমেন্টাম কি দেখতে পাচ্ছি? আমরা দেখো ইনিশিয়াল মোমেন্টাম কিন্তু পাচ্ছি 0। ইনিশিয়াল মোমেন্টাম কি পাচ্ছ তুমি? 0। কারণ দেখো এখানে এই যে ব্যক্তি যে বসে আছে তার কোনো ভেলোসিটি নেই, আবার বোটটারও কোনো ভেলোসিটি নেই।
তাহলে টোটাল সিস্টেমটার ইনিশিয়াল মোমেন্টাম 0, আর এই পুরো সিস্টেমের সেন্টার অফ মাস হচ্ছে C1, যে ইনিশিয়াল পজিশন সেন্টার অফ মাসের কোনটা C1। এইবার দেখো যখনই লোকটা মুভ করতে শুরু করছে তাহলে এই লোকটার একটা মোমেন্টাম হবে, তাহলে ফাইনাল মোমেন্টাম আমি কি পাবো দেখো ভালো করে। এবার ফাইনাল মোমেন্টাম সেটা হচ্ছে ধরো m1 হচ্ছে লোকটার মাস আর লোকটার ভেলোসিটি হচ্ছে v1, তাহলে m1 v1 হচ্ছে মোমেন্টাম অফ দা পারসন। এবার ভাবো একটা জিনিস, লোকটা যখন মুভ করবে তাহলে এই নৌকাটাও তো মুভ করবে। আমরা ক্লাস 11 এর একদম গোড়ার দিকে নিউটনস লস অফ মোশন পড়েছি, সেখানে আমরা রিকয়েল ভেলোসিটি অফ গান পড়েছিলাম, যে কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম যখন কোথাও ভ্যালিড হয় সেখানে আমরা দেখেছিলাম যে একটা বন্দুককে ফায়ার করলে যখন একটা বন্দুক থেকে একটা গান থেকে বুলেট বেরিয়ে আসে উইথ এ ভেলোসিটি, তাহলে গানটা কি হয় পেছন দিকে সরে যায়। তাহলে বন্দুক থেকে গুলি বেরোলে গান পেছন দিকে সরে, যেটাকে আমরা বলি রিকয়েল অফ গান। তাহলে এখানেও দেখো লোকটা যখন নৌকার উপর এই বাঁ দিক থেকে ডান দিকে হাঁটছে, তাহলে এই যে বোট তারও তো একটা ভেলোসিটি হবে, অ্যাজ লাইক অ্যাজ গান, যেটাকে আমরা বলেছি গানের ক্ষেত্রে রিকয়েল ভেলোসিটি। এখানেও তাহলে কিন্তু একটা রিকয়েল ভেলোসিটি হওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম। যে লোকটা যখন এগোবে নৌকার উপরে, তাহলে এই নৌকা পিছিয়ে আসবে, তাহলে নৌকারও একটা ভেলোসিটি তুমি পাবে। তাহলে নৌকার ভেলোসিটি যদি v2 হয়, এই নৌকাটার ভেলোসিটি যদি v2 হয় এবং সেই ভেলোসিটিটা অবভিয়াসলি কোন দিকে হবে, সেই ভেলোসিটি হবে ব্যাকওয়ার্ড, এটা রিকয়েল ভেলোসিটি, যেটা আমরা বন্দুকের ক্ষেত্রে পড়েছি নিউটনস ল। তাহলে ভেলোসিটি অফ দা বোট যদি v2 হয়, তাহলে বোটের মোমেন্টাম কত হবে? তাহলে ফাইনাল মোমেন্টাম অফ বোট সেটা হবে m1 প্লাস m2 ইনটু v2। বোটের মাস লেখার সময় তোমাকে কিন্তু বোটের মাসের সাথে এই লোকটার মাস অ্যাড করতে হবে, কারণ বোট যদি পেছন দিকে মুভ করে, when the boat recoil in the backward direction then it recoil with the person also। নৌকা যখন পেছন দিকে সরবে তাহলে কিন্তু নৌকার মধ্যে তো লোকটা বসে আছে, তাহলে ও লোকটাকে নিয়েই সরবে। তাহলে লোকটা যখন হাঁটছে m1 মাস, লোকটা হেঁটে গেল v1 ভেলোসিটি, মোমেন্টাম হলো m1 v1। এবার নৌকা পিছিয়ে গেল ডিউ টু কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এই নৌকাটা যখন পেছোচ্ছে তখন কিন্তু নৌকার মধ্যে যে লোকটা রয়েছে সেও পেছোচ্ছে নৌকার সাথে সাথে। তাহলে নৌকার মাস, বোটের মাস যখন তুমি লিখবে তখন তোমাকে দুটো মাস লিখতে হবে, বোটের মাস প্লাস ওই ব্যক্তির মাস অফ দা পারসন। তাহলে টোটাল মাসটা হবে m1 প্লাস m2 আর ভেলোসিটি v2। এবার কনজারভেশন ল অফ লিনিয়ার মোমেন্টাম আমরা কি বলেছি, ভ্যালিড। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বলতে পারি m1 v1 প্লাস m1 প্লাস m2 v2 ইকুয়াল টু 0। তাহলে v2 এখান থেকে দেখো হয়ে গেল মাইনাস অফ m1 v1 বাই m1 প্লাস m2। তার মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে নেগেটিভ সাইন, যেটা ইন্ডিকেট করছে যে তোমার বোটের ভেলোসিটি এই যে v1 যেটা কিনা লোকটার ভেলোসিটি তার রেসপেক্টে অপোজিটে হবে। Negative sign indicate that velocity of the boat is opposite to the velocity of the person। অর্থাৎ লোকটা যাচ্ছে কি বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে নৌকাটা পিছিয়ে যাবে ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে যখনই তাহলে এবার লোকটা হাঁটা শুরু করবে ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড, তাহলে বোট একটা ভেলোসিটি পাবে v2 যেটা v1 এর অপোজিটে, তার মানে নৌকাটা বাঁ দিকে সরে যাবে। লোকটা যাচ্ছে ডান দিকে, নৌকা সরবে বাঁ দিকে। এবার যখনই নৌকাটা সরে যাবে দেখা যাবে সেন্টার অফ মাসের কিন্তু পজিশন আর চেঞ্জ হবে না। দেখো ভালো করে, আমি আবার ছবিটা আঁকছি। এই ছিল আমাদের অ্যাক্সিস গুলো, এক্স, এটা জেড, এটা ওয়াই। এবার কি হলো যে লোকটা যেই এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি নৌকাটা সরে আসছে কত ভেলোসিটিতে, v2। তাহলে নৌকা পিছিয়ে গেল। তাহলে নৌকাটা যখনই পিছিয়ে গেল, ধরো এই যে আমার নৌকা চলে আসলো, এই হচ্ছে নৌকাটা পিছিয়ে গেল, আর লোকটা এসে বসলো কোন পাশে, এই পাশে। এবার দেখো আমি তোমাদের কি বলেছিলাম যে নৌকার যে পাশটা ভারী হবে সেন্টার অফ মাস সেই দিকে থাকবে। তাহলে এবার দেখো নৌকার এই দিকটা ভারী হয়ে গেছে, আগে এই দিকটা ভারী ছিল, এখন ডান দিকটা ভারী, এদিকে লোকটা এসে বসলো।
তাহলে যেদিকটা ভারী থাকবে, যেদিকে ওয়েট বেশি হবে, সেন্টার অফ মাস সেই দিকে মুভ করবে। তাহলে নর্মালি সেন্টার অফ মাসটা হওয়া উচিত ছিল নৌকার মিডিলে, কিন্তু যেহেতু রাইট সাইডটা বেশি ভারী হয়ে গেছে, এইদিকে লোকটা এসে বসছে, তাহলে সেন্টার অফ মাস শিফট হবে কোন দিকে? টুয়ার্ডস দ্য রাইট। তাহলে এই দিকে হবে সেন্টার অফ মাসের পজিশন। নতুন সেন্টার অফ মাস হলো সিকিউ। এই পুরো সিস্টেমের সেন্টার অফ মাস হবে সিকিউ। এবং দেখা যাবে এই যে ভার্টিক্যাল লাইনটা, যে ভার্টিক্যাল লাইনের উপর তোমার আগে সেন্টার অফ মাস ছিল, তুমি দেখো এই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে সেম ভার্টিক্যাল লাইনের উপরেই কিন্তু তুমি সেন্টার অফ মাস পাচ্ছ। তাহলে এখানেও সেন্টার অফ মাসের ডিসটেন্সটা কত হচ্ছে? এট এ ডিসটেন্স x। আগেও x ডিসটেন্সে ছিল, এখনো x ডিসটেন্সে থাকছে। তাহলে এক্স ওয়াই জেড এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা চুজ করেছি, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমটা, তার রেসপেক্টে দেখো সেন্টার অফ মাসের পজিশন কিন্তু সেম লাইনে আছে। তাহলে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে সেন্টার অফ মাসের পজিশন কখনো চেঞ্জ হয় না। সেন্টার অফ মাস অলওয়েজ একটা সিস্টেমের ক্ষেত্রে ডিপেন্ড করে রেফারেন্স ফ্রেম তার উপরে। রেফারেন্স ফ্রেম যদি আনঅল্টার্ড থাকে, যতই তোমার সিস্টেমটা মুভ করুক বা একটা সিস্টেমের ডিফারেন্ট পার্টিকেল যতই মুভ করুক, উইথ রেসপেক্ট টু দ্য ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, position of center of mass always remain unchanged. সেন্টার অফ মাস কখনো চেঞ্জ হবে না। দেখো সেন্টার অফ মাস যে ভার্টিক্যাল লাইনে ছিল এখনো সেই ভার্টিক্যাল লাইনে আছে, সেম ডিসটেন্সে আছে উইথ রেসপেক্ট টু দ্য ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে লোকটা যখনই হাঁটবে নৌকা পিছিয়ে যাবে, তার ফলে সেন্টার অফ মাসটা এই রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে তার পজিশন চেঞ্জ করবে না। তাহলে এটা একটা আমাদের কনসেপচুয়াল কোশ্চেন হয় যে আমাদের একটা সিস্টেম যখন মুভ করে তখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হয় না, এটা এক্সপ্লেইন করো। তখন তুমি এই এক্সাম্পলটা দিয়ে এক্সপ্লেনেশনটা করবে, যেখানে তুমি বোঝাতে পারবে যে সেন্টার অফ মাস দেখো সেম ভার্টিক্যাল লাইনে আছে, সেন্টার অফ মাসের পজিশন উইথ রেসপেক্ট টু দা কোঅর্ডিনেট সিস্টেম বা উইথ রেসপেক্ট টু ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চেঞ্জ হচ্ছে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা আমাদের পরীক্ষায় বহুবার এসেছে। তো এই হচ্ছে আমাদের মোশন অফ সেন্টার অফ মাস রিলেটেড বিভিন্ন কোশ্চেন এবং তার কনসেপশন। এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে সেন্টার অফ মাসের। কখন বার করতে হবে? ধরো বলছে তোমার কাছে একটা ল্যামিনা আছে। ল্যামিনা মানে হচ্ছে দ্বিমাত্রিক বস্তু। ইউ হ্যাভ এ ল্যামিনা and you cut a portion of that lamina. একটা দ্বিমাত্রিক বস্তু তোমার কাছে আছে, তুমি সেই দ্বিমাত্রিক বস্তুর একটা অংশ কেটে বাদ দিলে, তাহলে সেন্টার অফ মাসের চেঞ্জ কি হবে? হোয়াট ইজ দ্য চেঞ্জ অর ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস when you cut a portion of a lamina? তাহলে এরকম আমরা কিছু অঙ্ক পাবো। তো সেই অঙ্কগুলো কিভাবে করব সেটাই একটু আমরা শিখব। তাহলে লেখো যে displacement of position of center of mass when a portion of a lamina is cut out. যে একটি দ্বিমাত্রিক বস্তুর কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হলে, একটি দ্বিমাত্রিক বস্তুর কিছুটা অংশ কেটে বাদ দেওয়া হলে ভরকেন্দ্রের সরণ নির্ণয় করো। ভরকেন্দ্রের সরণ নির্ণয় করো। দেখো তাহলে ঘটনাটা কি হচ্ছে, একটা এক্সাম্পল দেখো। ধরো তোমার কাছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, ধরো এই হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। একটা রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের সেন্টার অফ মাস কোথায় হবে? আমরা আয়তক্ষেত্রের এই দুটো ডায়াগোনাল ড্র করব। এই দুটো ডায়াগোনাল হচ্ছে অ্যাক্সিস অফ সিমেট্রি, তারা যে বিন্দুতে ছেদ করবে এটাই হবে তোমার এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস। এইবার বলছি এই রেক্ট্যাঙ্গেলটা 1/4 কেটে বাদ দেওয়া হলো। তাহলে 1/4 মানে হচ্ছে এইটুকু, এই পোর্শনটা। এই পোর্শনটাকে যদি আমরা কেটে বাদ দিই তাহলে যে আমি রেক্ট্যাঙ্গেলটা পাবো সেটা কিরকম হবে? এই পোর্শনটাকে কেটে বাদ দেওয়া হলে আমি যে রেক্ট্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি সেটা দেখো এরকম হয়ে গেল। তাহলে এবারে এই যে পোর্শনটা তোমার রয়ে গেল, 1/4 পোর্শন কেটে বাদ দেওয়ার পর যে ল্যামিনাটা তুমি পেলে, এই যে ল্যামিনাটা, এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই ল্যামিনাটার সেন্টার অফ মাস কোথায় হবে বার করতে হবে। তাহলে এন্টায়ার ল্যামিনাটা যখন ছিল তখন সেন্টার অফ মাস ছিল C1 এ, কারণ এখানে দুটো অ্যাক্সিস অফ সিমেট্রি ইন্টারসেক্ট করেছে। কিন্তু এটা দেখো এখন অ্যাসিমেট্রিক বডি হয়ে গেছে, এর কোনো অ্যাক্সিস অফ সিমেট্রি নেই।
তাহলে এখানে সেন্টার অফ মাস কখনোই এই মিডিল পয়েন্টে হওয়া পসিবল নয়। তাহলে প্রশ্ন হচ্ছে এই ল্যামিনাটার যেখান থেকে আমি একটা পোর্শন কেটে এলিমিনেট করেছি, তাহলে এই ল্যামিনাটার নতুন যে সেন্টার অফ মাস তার পজিশনটা কি হবে। সাপোজ আমি ধরে নিলাম নতুন সেন্টার অফ মাসটা ধরো এরকম জায়গায় আছে, আমি নতুন সেন্টার অফ মাসের পজিশনটা ফাইন্ড আউট করব। এই পজিশনটা আমাকে বার করতে হবে, এই হচ্ছে কাজ। তো কিভাবে কাজটা করব দেখো, আমরা প্রথমে এই যে ল্যামিনাটা আমাদের দিয়েছে, আমরা এখানে একটা আগে কোঅর্ডিনেট সিস্টেম চুজ করে নেব। সাপোজ ধরো আমি যে কোঅর্ডিনেটটা নিচ্ছি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে প্রথম কাজ হবে একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করা, যার দুটো অ্যাক্সিস থাকবে, একটা এক্স একটা ওয়াই। এরপরে কি করবে, তোমাকে যে ল্যামিনাটা দিয়েছে, এই যে ল্যামিনাটা এন্টায়ার ল্যামিনাটা তার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করবে। যেমন আমাকে দিয়েছিল একটা রেক্ট্যাঙ্গেল, আমি জানি রেক্ট্যাঙ্গেলের সেন্টার অফ মাস কোথায় হয়, তার দুটো ডায়াগোনাল যে পয়েন্টে ইন্টারসেক্ট করে সেটা হয় ওর সেন্টার অফ মাস। দুটো ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হয় ওর সেন্টার অফ মাস। তার মানে এই ল্যামিনাটার সেন্টার অফ মাস হচ্ছে C1। তো তোমাকে কি করতে হবে, এই C1 যে পয়েন্টটা আছে, এই C1 যে পয়েন্টটা আছে, C1 পয়েন্টের কোঅর্ডিনেট ফাইন্ড আউট করতে হবে। C1 পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। C1 পয়েন্টের কোঅর্ডিনেট বার করলে x1 y1। আর এই পুরো যে ল্যামিনাটা এন্টায়ার ল্যামিনা তার মাস কত, ধরো m1, সেটা কোথায় আছে, C1 বিন্দুতে। আমরা জানি ভরকেন্দ্রে মোট ভরটা কনসেন্ট্রেট থাকে, তাহলে এন্টায়ার ল্যামিনার সেন্টার অফ মাস হচ্ছে C1, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। আর টোটাল মাসটা কনসেন্ট্রেট আছে C1 এ, সেটা হচ্ছে m1। তাহলে m1টা হচ্ছে এই পুরো ল্যামিনাটার মাস, m1 হচ্ছে পুরো ল্যামিনাটার মাস। তাহলে মাস অফ দ্য ল্যামিনা সেটা হচ্ছে m1। এবার এই মাসটাকে দেখো আমি লিখবো কিভাবে, আমরা এটাকে এইভাবে লিখবো সিগমা ইনটু a1। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো মাসটাকে লিখছি কিভাবে, সিগমা ইনটু a1। a1টা কি, a1 হচ্ছে এরিয়া অফ দ্য ল্যামিনা। a1টা হচ্ছে এরিয়া অফ দ্য ল্যামিনা, যে ল্যামিনাটা তোমাকে দিয়েছে তার এরিয়া হচ্ছে a1। আর সিগমাটাকে বলা হয় মাস পার ইউনিট এরিয়া। সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। তাহলে কি বললাম যে আমরা মাস অফ দ্য এন্টায়ার ল্যামিনা, এই পুরো ল্যামিনাটার মাস ধরছি m1, যেটাকে আমি লিখছি কিভাবে, সিগমা a1। এখানে সিগমাটা কি রিপ্রেজেন্ট করে, সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, মানে একক ক্ষেত্রফলের ভর হচ্ছে সিগমা। আর এই যে পুরো ল্যামিনাটা দেখছো, এই পুরো ল্যামিনাটার এরিয়া আমি ধরছি a1। তাহলে পুরো ল্যামিনাটার এরিয়া যদি a1 হয় আর একক ক্ষেত্রফলের ভর যদি সিগমা হয়, তাহলে আমরা মাসটাকে লিখতে পারি সিগমা a1। এবার কাজ কি করতে হবে, এবার দেখো আমরা এই ল্যামিনাটা থেকে এই 1/4 পোরশনটাকে তো কেটে বাদ দিয়েছি। তাহলে এবার দেখো যে পোরশনটা কেটে বাদ দিচ্ছ সেই অংশটারও একটা সেন্টার অফ মাস থাকবে। এবার কাজ হবে যে পোরশনটাকে তুমি এলিমিনেট করবে, যে পোরশনকে তুমি এলিমিনেট করছো, কেটে বাদ দিচ্ছ, ওই পোরশনটার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করো। যে পোরশনকে এলিমিনেট করছো, অর্থাৎ তাহলে এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে যে শেডেড পোরশনটা আছে, এই শেডেড পোরশনকে আমরা এলিমিনেট করেছি। তাহলে আমাদের নেক্সট কাজ হবে ওই শেডেড পোরশনটার সেন্টার অফ মাস ফাইন্ড আউট করা। তাহলে এই পোরশনটার সেন্টার অফ মাস হবে ঠিক এর মিডিল C2। তাহলে এই এলিমিনেটেড পোরশন, যে পোরশনটাকে বাদ দেওয়া হলো, তার সেন্টার অফ মাস হচ্ছে C2। তাহলে C1 হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য এন্টায়ার ল্যামিনা। তাহলে C1টা কি, C1 হচ্ছে সেন্টার অফ মাস অফ দ্য ল্যামিনা। আর C2 সেটা হচ্ছে কি, সেন্টার অফ মাস অফ কাট আউট পোরশন, যে পোরশনটাকে আমি কেটেছি তার সেন্টার অফ মাস হচ্ছে C2।
এবার নেক্সট কাজ হচ্ছে এই যে পোরশনটা তুমি কেটে ফেললে সেই পোরশনটার মাস ক্যালকুলেট করা। তাহলে মাস অফ কাট আউট পোরশন বা এলিমিনেটেড পোরশন, মাস অফ কাট আউট পোরশন বা এলিমিনেটেড পোরশন ধরো m2। তাহলে m2 টাকে কিভাবে লিখবো? তাহলে m2 টাকে আমরা রিপ্রেজেন্ট করব সিগমা ইনটু a2। সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, আর a2 টা কি? এই যে পোরশনটা যেটাকে তুমি কেটে বাদ দিচ্ছ সেই কেটে বাদ দেওয়া অংশটার এরিয়া হচ্ছে a2। তাহলে a2 কি রিপ্রেজেন্ট করছে? a2 হচ্ছে এরিয়া অফ কাট আউট পোরশন, যে অংশটাকে কেটে বাদ দিচ্ছ তার এরিয়া হচ্ছে a2। তাহলে যে অংশটা আমি কেটে ফেললাম তার মাস হচ্ছে m2, যার এরিয়া হচ্ছে a2। তাহলে মাসটাকে লিখছো সিগমা a2। এই মাসটা কোথায় কনসেন্ট্রেট থাকবে? এই মাস কনসেন্ট্রেট থাকবে c2 তে, মানে সেন্টার অফ মাসে। এবারে c2 এর কোঅর্ডিনেট বার করতে হবে। ধরো c2 এর কোঅর্ডিনেটটা ধরে নিলাম x2 y2। c2 এর কোঅর্ডিনেটটা x2 y2 আছে। তাহলে এই হচ্ছে আমাদের দুটো কাজ করতে হবে অঙ্কটা করার সময়, যে আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম নেব এবং কোঅর্ডিনেট সিস্টেমটা নেওয়ার পর আমরা দুটো কাজ করব। এন্টায়ার যে ল্যামিনাটা, এন্টায়ার ল্যামিনার সেন্টার অফ মাস আমরা ফাইন্ড আউট করব, তার কোঅর্ডিনেট ফাইন্ড আউট করব। আর যে পোরশনটাকে আমি কেটে বাদ দিচ্ছি, যেটা এলিমিনেট করছি, সেই পোরশনটার আমরা সেন্টার অফ মাস ফাইন্ড আউট করব এবং তার কোঅর্ডিনেটটা আমাকে বুঝে নিতে হবে যে কোঅর্ডিনেটটা কত আছে ওই সেন্টার অফ মাসের, সেটা হচ্ছে x2 y2। আর টোটাল ল্যামিনা আর যে পোরশনটাকে কেটে বাদ দিচ্ছ তার মাস তোমার জানতে লাগবে m1 m2। আর যদি মাস দেওয়া না থাকে তাহলে তোমাকে এরিয়া দিয়ে দেবে। এরিয়া দেওয়া থাকলেও তুমি মাস বের করতে পারবে সিগমা a1 ফর্মুলা দিয়ে, আর m2 এলিমিনেটেড পোরশনের মাস বার করবে সিগমা a2 ফর্মুলা দিয়ে। এইভাবে তুমি মাস ক্যালকুলেট করতে পারবে। তাই এইগুলো আগে তুমি বের করে নেবে। এইবার সিম্পল ফর্মুলা তোমাকে বার করতে হবে কি? তোমায় বার করতে হবে পজিশন অফ দ্য নিউ সেন্টার অফ মাস। এই যে পোরশনটা কেটে বাদ দিলে, বাদ দেওয়ার পরে এই নতুন যে সেন্টার অফ মাস তার কোঅর্ডিনেটটা আমাকে বার করতে হবে। ধরো সেটা x and y, যে নতুন যে সেন্টার অফ মাসটা আমরা পাচ্ছি তার কোঅর্ডিনেট হচ্ছে x and y। এই x আর y টা বার করতে হবে। তাহলে ফর্মুলা কি হবে? এবার দেখো যে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ রিমেইনিং পার্ট যেটা পড়ে রইল তার কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস x। ফর্মুলা হবে কি? m1 x1। m1 টা কি? মাস অফ দা এন্টায়ার ল্যামিনা, আর x1 কি? ওই পুরো ল্যামিনাটার সেন্টার অফ মাসের x কোঅর্ডিনেট হচ্ছে x1। তার থেকে মাইনাস করবে m2 x2। m2 টা কি? যে পোরশনটা কেটে বাদ দিচ্ছ তার মাস হচ্ছে m2। আর x2 হলো কি? যে পোরশনটাকে আমি কেটে বাদ দিয়েছি তার যে সেন্টার অফ মাস c2 তার কোঅর্ডিনেট হচ্ছে দেখো x2। তাহলে m2 x2 কে মাইনাস করছো। মাইনাস কেন করবে? কারণ এখানে তুমি এলিমিনেট করেছো, ওই শেডেড পোরশনটাকে তুমি পুরো ল্যামিনা থেকে এলিমিনেট করছো, সেই জন্য তোমাকে এখানে মাইনাস করতে হবে। কোনো কিছু বাদ গেলে মাইনাস হয়। আর নিচে তাহলে আবার আমাকে কি লিখতে হবে? m1 মাইনাস m2। তাহলে আমরা নরমালি সেন্টার অফ মাস যখন ক্যালকুলেট করতাম, দেখো আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস, তার ফর্মুলাতে এখানে সব প্লাস সাইন ছিল, m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। কিন্তু যখন আমরা এলিমিনেট করছি কোনো পোরশনকে তখন প্লাসের জায়গায় সাইনটা হয়ে যাচ্ছে মাইনাস, m1 x1 মাইনাস m2 x2 বাই m1 মাইনাস m2। এবার এটাকে তুমি একটু মডিফাই করতে পারো। কিরকম ভাবে? দেখো m1 কে লিখতে পারো সিগমা a1, আবার m2 কে লিখতে পারো সিগমা a2, আর নিচে সিগমা a1 মাইনাস সিগমা a2। তাহলে দেখো তোমার সিগমাটা কমন নিলে কেটে যাবে। তাহলে হবে a1 x1 a2 x2 বাই a1 মাইনাস a2। এটাও তোমার ফর্মুলা হতে পারে। তুমি ফর্মুলাটাকে মাস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, তুমি ফর্মুলাটাকে এরিয়ার টার্মেও রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে এটা হয়ে গেল তোমার x কোঅর্ডিনেট অফ দা নিউ সেন্টার অফ মাস, নতুন যে সেন্টার অফ মাস আর x কোঅর্ডিনেটটা পেয়ে গেলে।
এবার তুমি y কোঅর্ডিনেটের ফর্মুলা লেখো, তাহলে y কোঅর্ডিনেটের ফর্মুলা কি হবে, m1 y1 মাইনাস m2 y2 ডিভাইডেড বাই m1 মাইনাস m2। এবার আবার m1 m2 ভ্যালুগুলো তুমি বসিয়ে দাও, তাহলে সিগমা a1 y1 মাইনাস সিগমা a2 y2 বাই সিগমা a1 মাইনাস সিগমা a2। তাহলে এখানে সিগমাটা কমন নিয়ে কেটে যাবে, তাহলে a1 y1 মাইনাস a2 y2 a1 মাইনাস a2। তাহলে এই হলো তোমার y কোঅর্ডিনেটটা বের করার ফর্মুলা। তাহলে এইভাবে আমরা কোন একটা ল্যামিনা থেকে একটা পোরশনকে যখন এলিমিনেট করব তখন এই ফর্মুলাগুলো দিয়ে আমরা তার নতুন যে সেন্টার অফ মাস তার কোঅর্ডিনেটটা বের করব। এবার নতুন সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা বের করতে পারলেই আমরা ডিসপ্লেসমেন্টটা পেয়ে যাবো, যে আমার সেন্টার অফ মাস কতটা ডিসপ্লেসড হয়েছে, যে আগে কোথায় ছিল আর বর্তমানে সেন্টার অফ মাসটা কোথায় হলো, এটা জানতে পারলেই আমি ডিসপ্লেসমেন্ট বের করতে পারবো, যে সেন্টার অফ মাস কতটা সরে গেছে। তো এই টাইপের আমাদের একটা অঙ্ক দেবে। এবার তোমাকে আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, দেখো একটা অঙ্ক তোমায় আমি দিচ্ছি, তাহলে তোমার আরো ধারণাটা পরিষ্কার হবে। জাস্ট ফর্মুলাগুলো মনে রাখো কিভাবে আমরা ফর্মুলাটা লিখেছি, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে এবার নিউমেরিক্যালটা সলভ হবে। আমি একটা নিউমেরিক্যাল তোমাদের করে দেখাচ্ছি। তো ধরো তোমাকে একটা অঙ্ক বলছে যে তোমার কাছে একটা সার্কুলার ডিস্ক আছে, একটা ডিস্ক যার রেডিয়াস r। তো বলছে একটা ডিস্ক আছে, অঙ্কটা তোমার ছবিটা সবসময় এঁকে দেবে। এই হচ্ছে একটা ডিস্ক যার সেন্টার হচ্ছে O, এই ডিস্কের রেডিয়াসটা হচ্ছে r। বলছে এই ডিস্কের ভেতর থেকে এরকম একটা সার্কুলার পোরশনকে এলিমিনেট করা হলো, এই শেডেড পোরশনটাকে তুমি এলিমিনেট করছো। যে একটা ডিস্ক আছে যার রেডিয়াস r, তার মধ্যে থেকে এই শেডেড পোরশনটাকে এলিমিনেট করা হচ্ছে। হোয়াট ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেন্টার অফ মাস? ডায়াগ্রামটা ড্র করো, কোশ্চেনটা লেখো যে r ব্যাসার্ধের কোনো বৃত্তাকার চাকতি থেকে, r ব্যাসার্ধের কোনো বৃত্তাকার চাকতি থেকে, দেখো এই যে পোরশনটা আমরা এলিমিনেট করেছি এর সেন্টারটা হচ্ছে o ড্যাশ, আর এই এলিমিনেটেড যে পোরশনটা তার রেডিয়াস কত হবে, তার রেডিয়াস হবে r/2। তাহলে সমগ্র যে ডিস্কটা তার রেডিয়াস r, যেটা এলিমিনেট করছো তার রেডিয়াস হচ্ছে r/2। তাহলে তোমার কি বলছে যে ক্যাপিটাল R ব্যাসার্ধের একটা চাকতি থেকে r/2 ব্যাসার্ধের একটি অংশ কেটে বাদ দেওয়া হলো, তাহলে ভরকেন্দ্রের সরণ নির্ণয় করো। তাহলে ভরকেন্দ্রের সরণ নির্ণয় করো। তাহলে দেখো যে a disk of radius r/2 eliminated from a disk of radius capital R. A disk of radius capital R/2 eliminated from a disk of radius capital R. Determine displacement of center of mass. Determine displacement of center of mass. এই হচ্ছে তোমার কাজ। তাহলে প্রথম কাজ কি, তুমি আগে লিখে নাও, অঙ্কটা করার সময় ধরে নাও মাস পার ইউনিট এরিয়া হচ্ছে সিগমা। প্রথম কাজ হচ্ছে আগে এন্টায়ার যে ডিস্কটা আছে এই এন্টায়ার ডিস্কের তুমি এরিয়া বার করবে। ফার্স্ট কাজ আমাকে পুরো ল্যামিনেটার এরিয়া বার করতে হবে, যেটা আমরা A1 বলেছি। তাহলে দেখো এরিয়া অফ দ্য গিভেন ডিস্ক, এই ডিস্কটাই হচ্ছে এখানে ল্যামিনা, তাহলে এরিয়া অফ দ্য গিভেন ডিস্ক A1 সেটা হবে পাই r স্কয়ার। এরিয়া অফ দ্য গিভেন ডিস্ক হচ্ছে পাই r স্কয়ার। আর এরিয়া অফ দ্য এলিমিনেটেড পোরশন, যে পোরশনটাকে তুমি এলিমিনেট করলে, যার এরিয়া আমরা A2 ধরেছিলাম, তাহলে এরিয়া অফ দ্য এলিমিনেটেড পোরশন A2 সেটা হবে পাই r/2 এর হোল স্কয়ার, দ্যাট ইজ পাই r স্কয়ার বাই 4। বা আমরা লিখতেই পারি তাহলে A2 ইকুয়াল টু A1/4, বা A1 ইকুয়াল টু দেখো হয়ে গেল 4A2। তাহলে দুটো এরিয়া পেয়ে গেলাম, যে একটা এন্টায়ার ল্যামিনার এরিয়া আর যেটা আমি কেটে বাদ দিচ্ছি তার এরিয়া।
এবার আমাদের কাজটা কি ছিল দেখো, আমি ছবিটা আরেকবার আঁকছি। এই হচ্ছে আমার এন্টায়ার ডিস্কটা ছিল, যার রেডিয়াস ছিল কত, ক্যাপিটাল আর। এবার এই ডিস্কের সেন্টার কোনটা, ও। আমাদের কাজ হবে এবার সেন্টার অফ মাস বের করা, আমি যেটা বললাম তোমাকে। তাহলে আমাদের যে ডিস্কটা দেওয়া হয়েছে সেই ডিস্কটার সেন্টার অফ মাস কোথায় হয়, আমরা জানি একটা ডিস্কের ক্ষেত্রে তার যে জিওমেট্রিক সেন্টার সেটাই হয় তার সেন্টার অফ মাস। তাহলে এই ডিস্কের জিওমেট্রিক সেন্টার কোনটা, ও। তাহলে এই ও পয়েন্টটাই হবে আমার ডিস্কের সেন্টার অফ মাস। তাহলে জিওমেট্রিক সেন্টার ও, এটাই হচ্ছে C1, আমাদের ডিস্কের সেন্টার অফ মাস C1। এবার আমি কি বলেছিলাম যে তুমি একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করবে, মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তো আমরা এখানে যখন এক্স আর ওয়াই অ্যাক্সিস চুজ করব, আমরা এমন ভাবে চুজ করব, দেখো এই যে C1 যেটা তোমার এই ল্যামিনাটার সেন্টার অফ মাস, এই C1 কে অরিজিন ধরে আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে চুজ করছি। যে আমাদের তো দুটো অ্যাক্সিস ধরতে হবে, আমি এমন ভাবে অ্যাক্সিসটা ধরলাম যাতে এই যে ল্যামিনাটা তার যে সেন্টার অফ মাস C1 সেটাই হলো আমার এই কোঅর্ডিনেট সিস্টেমটার অরিজিন। তার মানে এর কোঅর্ডিনেট কত হয়ে গেল, 0, 0। কি করলাম বুঝতে পারলে, যে পুরো যে ল্যামিনাটা আমাকে দিয়েছে তার সেন্টার অফ মাসটাকে আমি অরিজিন ধরে এক্স আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম। তাহলে সুবিধাটা কি হলো, এই যে ল্যামিনাটা তার যে সেন্টার অফ মাস C1 তার কোঅর্ডিনেট গুলো হয়ে গেল 0, 0। তাহলে কোঅর্ডিনেটটা হয়ে গেল 0, 0। তাহলে দেখো C1 be the center of mass of the disk, C1 be the center of mass, C1 be the center of mass of the disk বা ল্যামিনা যেটা তোমাকে দেওয়া হয়েছে। therefore x1 equal to হয়ে গেল 0, y1 equal to 0। আমি কি বলেছিলাম, টোটাল যে ল্যামিনাটা আমাকে দেবে তার সেন্টার অফ মাস হচ্ছে C1 এবং তার কোঅর্ডিনেটটা হচ্ছে x1, y1। যে ল্যামিনাটা আমাকে দিচ্ছে সেই ল্যামিনার সেন্টার অফ মাস হচ্ছে C1 আর তার কোঅর্ডিনেট হচ্ছে x1, y1। এটা আমরা থিওরিতে করেছি। তাহলে এখানে আমি এই C1 এর কোঅর্ডিনেট কত পাচ্ছি, 0, 0, কারণ আমি C1 টাকে ধরেছি অরিজিন। তাহলে আমার x1 হয়ে গেল 0, y1 হয়ে গেল 0। এবার কি, এবার যে পোরশনটাকে তুমি এলিমিনেট করছো, দেখো এলিমিনেট করছো এই পোরশনটা, তাহলে এটা ড্র করো। এই পোরশনকে আমি এলিমিনেট করেছি। তাহলে এবার দেখো যে পোরশনটাকে আমরা এলিমিনেট করছি তার সেন্টার অফ মাসটা কোথায় হবে, C2, যেটা কিনা সেন্টার অফ দা এলিমিনেটেড পোরশন, মানে O ড্যাশ যেটা বলা আছে। এই যে পোরশনকে এলিমিনেট করেছো তার কেন্দ্র কোনটা, O ড্যাশ। তাহলে O ড্যাশটাই হবে ওর সেন্টার অফ মাস C2। তাহলে C1 থেকে C2 এই ডিসটেন্সটা কত হবে, r/2। কারণ দেখো আমাকে বলেছে এই যে ডিস্কটা তার রেডিয়াস হচ্ছে r/2। তার মানে C2 এর কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে দেখো r/2, 0। তাহলে যে পোরশনটাকে তুমি এলিমিনেট করছো তার সেন্টার O ড্যাশ সেটাই হলো C2, মানে সেন্টার অফ মাস। এবং সেই ডিসটেন্সটা কত, C1 থেকে C2 ডিসটেন্স হচ্ছে রেডিয়াস, মানে r/2। তাহলে r/2, 0 এটা হবে C2 এর কোঅর্ডিনেট, যেটাকে আমরা বলেছিলাম x2, y2। তাহলে C2 টা কি, তাহলে C2 be the center of mass of the eliminated portion therefore x2 কোঅর্ডিনেটটা হয়ে গেল r/2 আর y2 কোঅর্ডিনেট হয়ে গেল 0। তাহলে আমাদের কাজ ছিল কি, টোটাল ল্যামিনার সেন্টার অফ মাসের কোঅর্ডিনেট বার করা। সেটা আমি পেয়ে গেছি x1, y1, 0, 0। আর যে পোরশনকে আমি এলিমিনেট করেছি তার সেন্টার অফ মাস হচ্ছে C2, তার কোঅর্ডিনেট বার করা, সেটা x2, y2 পেয়ে গেছি r/2 and 0। আর এরিয়াও বার করে ফেলেছি a1, a2। এবার আমাকে বের করতে হবে নতুন সেন্টার অফ মাসের পজিশনটা, যে পজিশন অফ দ্য সেন্টার অফ মাস of position of the new center of mass। এবার লিখবে তাহলে পজিশন অফ সেন্টার অফ মাস অফ দ্য রিমেইনিং পোরশন, এই পোরশনটাকে যখন আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তখন সেন্টার অফ মাসটা কোথায় যাচ্ছে সেটা আমাকে একবার বার করতে হবে। তাহলে আমরা লিখব therefore position
of center of mass of remaining portion বা remaining part capital X ফর্মুলা কি ছিল a1 x1 minus a2 x2 a1 x1 minus a2 x2 by a1 minus a2 এবার a1 ভালো করে দেখো a1 এর জায়গায় আমরা বসাতে পারি 4a2 দেখো আমি এখানে করেছি a1 মানে 4a2 x1 টা কত 0 a2 টা a2ই থাক x2 ভ্যালু r/2 আর এখানে 4a2 মাইনাস a2 তাহলে ক্যালকুলেট করলে দেখো এখানে এই পার্টটা তো 0 হলো 3 6 তাহলে হয়ে গেল r/6 মাইনাস r/6 আর y কোঅর্ডিনেটটা কত আসছে ফর্মুলা লেখো a1 y1 মাইনাস a2 y2 বাই a1 মাইনাস a2 তাহলে a1 মানে হচ্ছে 4a2 y1 0 y2 টাও 0 4a2 মাইনাস a2 তাহলে आंसर চলে আসছে 0 তাহলে নতুন যে সেন্টার অফ মাসটা তার কোঅর্ডিনেটটা আসছে -r/6, 0 তাহলে -r/6 মানে কি নেগেটিভ x অ্যাক্সিসে হবে তাহলে এরকম জায়গায় হবে তোমার নতুন সেন্টার অফ মাসটা যার কোঅর্ডিনেট -r/6, 0 তাহলে প্রথমে সেন্টার অফ মাস কোথায় ছিল C1 এ যেটা ছিল অরিজিন আর এই পোরশনটাকে এলিমিনেট করার পর সেন্টার অফ মাস কোথায় পেলে এইখানে যার কোঅর্ডিনেট -r/6, 0 তার মানে সেন্টার অফ মাস কতটা সরেছে C1 এর রেসপেক্টে সেন্টার অফ মাস কতটা সরলো বাঁ দিকে r/6 তাহলে বাঁ দিকে সরলো কতটা r/6 তাহলে আমরা লিখব therefore displacement of center of mass is r/6 displacement of center of mass is r/6 on negative x axis এটা নেগেটিভ x axis তাহলে ঋণাত্মক x অক্ষে ভর কেন্দ্রের সরণ হলো r/6 ঋণাত্মক x অক্ষে ভর কেন্দ্রের সরণ হলো r/6 displacement of center of mass on negative x axis is r/6 তাহলে এই হলো আমার নতুন কোঅর্ডিনেট -r/6, 0 এটা হচ্ছে পজিশন কোঅর্ডিনেট আর ডিসপ্লেসমেন্ট করলে লিখবে r/6 on negative x axis তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করব এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের পরীক্ষায় দেয় এবং দেখবে তোমাদের বইয়ের এক্সারসাইজেও এই ধরনের 2-3টে অঙ্ক আছে ঠিক এই প্রসেসে অঙ্কটা করবে তাহলে সবচেয়ে ইজি হয় তুমি জাস্ট আগে পুরো ল্যামিনার এরিয়া বার করবে তার সেন্টার অফ মাস বার করবে যে অংশটা কেটে বাদ দিচ্ছ তার এরিয়া বার করবে তার সেন্টার অফ মাস বার করবে এবং সব সময় যখন এই অ্যাক্সিসটাকে ধরবে কি করবে দেখো টেকনিকটা যেটা C1 ছিল মানে পুরো ল্যামিনার যেটা সেন্টার অফ মাস সেইটাকে অরিজিন ধরে নেবে টোটাল যে ল্যামিনাটা তার যে সেন্টার অফ মাস C1 সেটাকে ধরবে অরিজিন তাহলে কি হবে তোমার x1 y1 টা 0 0 হয়ে যাবে ফলে তোমার ক্যালকুলেশন করতে ইজি হবে তারপর তো ফর্মুলায় ভ্যালু বসালে आंसर চলে আসবে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা আমাদের বহু পরীক্ষায় আসে তো এই হলো আমাদের সেন্টার অফ মাস রিলেটেড বিভিন্ন আলোচনা এবার আমরা যে টপিক কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম নেক্সট টপিক দেখো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থার শর্ত কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দেখো আমরা জানি যে একটা বডি আইদার রেস্টে থাকবে অথবা বডিটা মোশনে থাকবে এবার একটা বডি যখন মোশনে থাকে তার মোশনটা কখনো ইউনিফর্ম ভেলোসিটিতে হতে পারে আবার তার মোশনটা উইথ অ্যাক্সেলারেশনও হতে পারে মানে মোশনটা অ্যাক্সেলারেটেড মোশনও হয় মানে ত্বরণযুক্ত গতি আবার কখনো হতে পারে কি বস্তু সমবেগে গতিশীল আবার এমনও হতে পারে একটা বস্তু স্থির অবস্থায় আছে আবার যখন একটা বস্তু মুভ করছে সেক্ষেত্রে তার মোশনটা লিনিয়ার মোশন হতে পারে রৈখিক গতি লিনিয়ার মোশন আবার তার মোশনটা রোটেশনাল মোশনও হতে পারে ঘূর্ণন গতি তাহলে একটা বস্তু ইকুইলিব্রিয়ামে কখন থাকে
তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে একটা বস্তু হয় স্থির থাকবে, নয় সরল রৈখিক পথে গতিশীল হবে, মুভ অন এ স্ট্রেট লাইন, অথবা বস্তুটা একটা সার্কুলার মোশন এক্সিকিউট করবে বা একটা রোটেশনাল মোশন এক্সিকিউট করবে। একটা বস্তু যখন লিনিয়ার মোশন এক্সিকিউট করে তখন তার যে অ্যাক্সেলারেশন থাকে সেটাকে বলি আমরা লিনিয়ার অ্যাক্সেলারেশন, রৈখিক ত্বরণ। আর একটা বস্তু যখন বৃত্তপথে ঘোরে, when a body execute a সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন, তখন তার যে অ্যাক্সেলারেশনটা হয় সেটাকে বলি আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে আমরা একদম প্রথম যে কথাটা মাথায় ভালোভাবে গেঁথে নেব বা ঢুকিয়ে নেব সেটা হচ্ছে যে when a body is under equilibrium condition, একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তখন তার কোনো রকম ত্বরণ থাকবে না। When a body is under equilibrium, then the body does not have any type of acceleration. The body does not has any type of acceleration. Any type of acceleration মানে আমরা বললাম দু রকমের অ্যাক্সেলারেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশন বা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এই দু রকম অ্যাক্সেলারেশনের কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। তাহলে একটা বস্তু যখন সাম্যাবস্থায় থাকবে তাহলে ওই বস্তুর লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো। তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশন মাস্ট বি জিরো। তাহলে রৈখিক ত্বরণ, লিনিয়ার অ্যাক্সেলারেশন অফ দ্য বডি মাস্ট বি জিরো। এর অর্থ কি? লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো মানে এটা পরিষ্কার কথা যে রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো। রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকাল টু জিরো। তাহলে একটা বডি যখন ইকুইলিব্রিয়ামে থাকবে, when a body is under equilibrium, তার লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো, তার রৈখিক ত্বরণ নেই। তার মানে আমরা এটা বলতে পারি ঘুরিয়ে রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি ইজ জিরো। এবার দ্বিতীয় পয়েন্ট কি বললাম? যদি তোমার বস্তুটা ঘূর্ণন গতি সম্পন্ন করে বা সার্কুলার মোশন এক্সিকিউট করে কি রোটেশনাল মোশন এক্সিকিউট করে তাহলে তার যে অ্যাক্সেলারেশন থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে সেই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাও কত হবে? জিরো। তাহলে এবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনটাও তাহলে কী হবে? জিরো। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো হতে গেলে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখো যে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে। তাহলে কী দাঁড়ালো? যে একটা বস্তু যখন সাম্য অবস্থায় থাকবে তখন তার কোনো রকম অ্যাক্সেলারেশন থাকবে না। অ্যাক্সেলারেশন দু রকমের হতে পারে, একটা লিনিয়ার অ্যাক্সেলারেশন, যখন একটা বডি লিনিয়ার মোশন এক্সিকিউট করে, রৈখিক গতি সম্পন্ন করে, তখন তার থাকে লিনিয়ার অ্যাক্সেলারেশন। আর যখন একটা বস্তু সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন এক্সিকিউট করে তখন তার থাকে হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাহলে একটা বডি যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তখন তার কোনো প্রকার অ্যাক্সেলারেশন থাকবে না। তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো হবে। তো লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো, তার মানে দেখো আমি ঘুরিয়ে বলতে পারি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু জিরো। কারণ আমরা জানি ফ্রম নিউটন সেকেন্ড ল যে ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ইফ রেজাল্টেন্ট ফোর্স ইজ জিরো দেন অ্যাক্সেলারেশন অলসো জিরো, বা ইফ অ্যাক্সেলারেশন ইজ জিরো দেন রেজাল্টেন্ট ফোর্স মাস্ট বি জিরো। তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমরা যেমন বলতে পারি লিনিয়ার অ্যাক্সেলারেশন জিরো, দ্যাট মিন্স আমাদের বলতে পারি আমরা রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকাল টু জিরো। আবার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যদি জিরো হয় তার মানে দেখো অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কার থাকে? যখন একটা বস্তু রোটেশনাল মোশন এক্সিকিউট করে। আমরা জানি একটা বডিকে রোটেট করানোর জন্য যেটা লাগে সেটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক। একটা বডি যখন রোটেট করে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকে। তাহলে রোটেশনাল মোশনের জন্য কি প্রয়োগ করতে হয় একটা বস্তুতে? রোটেশনাল মোশনের জন্য আমরা একটা বস্তুতে প্রয়োগ করি মোমেন্ট অফ ফোর্স অর টর্ক। তাহলে সেটাও অবশ্যই তাহলে জিরো হবে। তাহলে মোমেন্ট অফ ফোর্স অর টর্ক মাস্ট বি জিরো। তাহলে আমাদের যদি বলে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে আমরা এই দুটো পয়েন্টকে হাইলাইট করতে পারি। এই দুটো পয়েন্টকে কি না, রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি ইজ ইকাল টু জিরো অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স অর টর্ক ইজ ইকাল টু জিরো। রেজাল্টেন্ট ফোর্স যদি জিরো হয় তাহলে লিনিয়ার অ্যাক্সেলারেশন থাকবে না, আর মোমেন্ট অফ ফোর্স বা টর্ক জিরো হওয়া মানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন থাকবে না।
তার মানে যে বস্তুটাকে আমরা দেখব সাম্য অবস্থায় সেটা কিভাবে থাকবে, যে বস্তুটাকে আমরা দেখব আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সেই বস্তুটা তাহলে আইদার রেস্টে থাকবে, বস্তুটা ইদার রেস্টে থাকবে অথবা বস্তুটা মুভ করবে উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ভালো করে ভাবো যে একটা বস্তুর ওপর যদি রেজাল্টেন্ট ফোর্স 0 হয় তাহলে আমাদের কাছে দুটো অপশান, হয় বস্তু স্থির অবস্থায় আছে অথবা বস্তু সমবেগে গতিশীল, বা এমনও হতে পারে বস্তুটা সমকৌণিক বেগে ঘূর্ণন গতি সম্পন্ন করবে। কারণ টর্ক যদি 0 হয় তাহলে তার যে সার্কুলার মোশন হতে পারে সেটা হতে পারে উইথ ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটি। কারণ দেখো আমরা জানি যে ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি কোনো বডি সার্কুলার মোশন এক্সিকিউট করে তার খালি দরকার হয় সেন্ট্রিপিটাল ফোর্স, আর সেন্ট্রিপিটাল ফোর্সের ক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক কত হয় 0। আমরা কি বলছি দেখো, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0, দ্যাট মিনস টর্ক বা মোমেন্ট অফ ফোর্স 0। তার মানে এখানে বডি সার্কুলার মোশন এক্সিকিউট করতে পারে কিন্তু সেই সার্কুলার মোশনটা হবে ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট। কারণ ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে দরকার হয় সেন্ট্রিপিটাল ফোর্স, আর সেন্ট্রিপিটাল ফোর্সের কখনো মোমেন্ট অফ ফোর্স বা টর্ক হয় না। তাহলে একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে হয় বস্তুটা স্থির অবস্থায় থাকতে পারে অথবা বস্তুটা সমবেগে রৈখিক গতি সম্পন্ন করবে কিংবা সমকৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করবে। এই যে কোনো একটা অবস্থায় বস্তুটাকে আমরা ভিজুয়ালাইজ করব আন্ডার ইকুইলিব্রিয়াম। তাহলে এই পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে সাম্য অবস্থা কী? যে কোনো বস্তু স্থির অবস্থায় আছে বা কোনো বস্তু সমবেগে গতিশীল কিংবা বস্তুটি সমকৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করছে, এই অবস্থাগুলোকেই বলি আমরা সাম্য অবস্থা বা ইকুইলিব্রিয়াম। এবং এই কন্ডিশনগুলোতে, এই অবস্থাগুলোতে যখন একটা বস্তু বিলং করে তখন সেই বডিটার অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, লিনিয়ার অ্যাক্সেলারেশন 0, দ্যাট মিন্স ওই বডির ওপরে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক 0 হয় বা রেজাল্টেন্ট ফোর্স সেটাও কি হয় 0 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সাম্য অবস্থার মেন ফান্ডামেন্টাল কনসেপ্ট। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে রাইট ডাউন দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, সাম্য অবস্থার শর্ত লেখো, তাহলে আমরা কি বলবো সাম্য অবস্থার শর্ত? প্রথম শর্ত, দুটো শর্ত হবে, কারণ দেখো দুটো মোশন, একটা লিনিয়ার মোশন আবার হতে পারে কি রোটেশনাল মোশন। তাহলে প্রথম শর্ত বলবো যে একটা বস্তুর ওপরে যতগুলো ফোর্স কাজ করছে তাদের রেজাল্টেন্ট ফোর্স মাস্ট বি 0। যে একটা বস্তুর ওপর যতগুলো ফোর্স কাজ করবে তাদের রেজাল্টেন্ট ফোর্স হবে 0। ধরো এই একটা বস্তু, তার উপরে হয়তো এখানে একটা ফোর্স আছে F1, ধরো এইদিকে একটা ফোর্স আছে সাপোজ F2, এইভাবে একটা ফোর্স আছে সাপোজ F3। তাহলে এই যে ডিফারেন্ট ফোর্স এই বস্তুটার ওপর কাজ করছে, তাহলে যদি বস্তুটা সাম্য অবস্থায় থাকে তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম যখন আমরা বলবো, তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনটা কি বলবো, যে রেজাল্টেন্ট ফোর্স, দ্যাট মিন্স রেজাল্টেন্ট ফোর্সটা কত F1 প্লাস F2 প্লাস F3, এটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, এটা ইজ ইকুয়াল টু 0 হবে। রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু 0, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি সামেশন অফ Fi, আই এর ভ্যালু 1 থেকে n, ধরো n সংখ্যক ফোর্স যদি থাকে তাহলে সেই রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু 0। সামেশন অফ Fi, আই এর ভ্যালু 1 to n, যদি n নাম্বার অফ ফোর্স থাকে তাহলে সামেশন অফ Fi ইকুয়াল টু 0, রেজাল্টেন্ট ফোর্স শুড বি 0। তাহলে রেজাল্টেন্ট ফোর্স 0 হলে কী হবে, লিনিয়ার অ্যাক্সেলারেশন 0, তার মানে বডি হয় রেস্টে আছে কিংবা তোমার বডিটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, ইউনিফর্ম লিনিয়ার মোশন এক্সিকিউট করবে, অথবা বডিটা কি থাকবে রেস্টে। তাহলে এটা হচ্ছে প্রথম শর্ত, যে একটা বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে সাম্য অবস্থায় থাকার ফার্স্ট কন্ডিশন হচ্ছে যতগুলো ফোর্স ওই বস্তুটার উপর কাজ করবে সেখানে দুটো ফোর্স হতে পারে, তিনটে ফোর্স হতে পারে, 10খানা ফোর্স থাকতে পারে, n নাম্বার অফ ফোর্স থাকতে পারে। তাহলে যতগুলো ফোর্স একটা বডিতে কাজ করবে সেই সবকটা ফোর্সের রেজাল্টেন্ট শুড বি 0। রেজাল্টেন্ট 0 হওয়া মানে অ্যাক্সেলারেশন অফ দ্য বডি 0, দ্যাট মিন্স দ্য বডি আইদার অ্যাট রেস্ট অর ইট মুভস উইথ ইউনিফর্ম ভেলোসিটি
অ্যালং এ স্ট্রেট লাইন। তাহলে এটাকে বলি আমরা ফার্স্ট ল বা ফার্স্ট কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এবার সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে এই বডিটার রোটেশনাল মোশনও তো হতে পারে। যদি এই বডিটা ধরো রোটেট করছে, সাপোজ এই বডিটা এই ও পয়েন্টের অ্যাবাউটে রোটেট করবে, তাহলে আমরা কি বললাম যে রোটেশন যদি হয় একটা বডির, সেক্ষেত্রে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কত হতে হবে? 0। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 মানে কি? মোমেন্ট অফ ফোর্সেস অর টর্ক ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে ফোর্সগুলো, এই ফোর্সগুলোর ও পয়েন্টের রেসপেক্টে যে মোমেন্ট অফ ফোর্স হবে সেটা কত হতে হবে? তাদের অ্যালজাব্রিক সামটা 0। তাহলে দেখো মোমেন্ট অফ ফোর্স বার করবো কি করে? F1 ফোর্সের নর্মাল ডিস্টেন্স, এই F1 ফোর্সের নর্মাল ডিস্টেন্স ধরো R1, F2র নর্মাল ডিস্টেন্সটা ধরো R2, F3র নর্মাল ডিস্টেন্স ধরো R3। তাহলে algebraic sum of moment of all forces, algebraic sum of moment of all forces, algebraic sum of moment of all forces, that is algebraic sum of torque বলতে পারো তুমি এক কথায়, algebraic sum of torque is equal to 0। তাহলে টর্ক কি কি আছে দেখো, F1 ইন্টু R1 প্লাস F2 ইন্টু R2 প্লাস F3 ইন্টু R3, এই অ্যালজাব্রিক সাম অফ দ্য টর্ক ইকুয়াল টু হবে 0। এই যতগুলো ফোর্স কাজ করছে এই বডিটার ওপর, তাদের প্রত্যেকটা ফোর্সের এই ও পয়েন্টের অ্যাবাউটে যে ভ্রামক আমরা পাবো, যে মোমেন্ট অফ ফোর্স পাবো বা যে টর্ক পাবো, তাদের এই অ্যালজাব্রিক সাম শুড বি 0। এই অ্যালজাব্রিক সাম অফ দ্য টর্ক যদি 0 হয়, তার মানে সেখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হবে। আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0 হলে তোমার বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে, ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করতে পারবে, অথবা বস্তুটা স্থির অবস্থায় থাকবে। যে কোনো একটা হবে, হয় বস্তুটা স্থির, কোনো সার্কুলার মোশন হচ্ছে না, এটাও হতে পারে টর্ক 0, বা এটাও হতে পারে যে বডিটা ইউনিফর্ম সার্কুলার মোশন এক্সিকিউট করবে। কারণ ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক লাগে না, লাগে খালি সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স কোনো টর্ক বা মোমেন্ট অফ ফোর্স প্রডিউস করতে পারে না, এটা আমরা পড়েছি সেন্ট্রিপিটাল ফোর্সের প্রপার্টিতে। তাহলে এই দুটো হচ্ছে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তোমরা যদি পরীক্ষায় প্রশ্ন করে যে রাইট ডাউন দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে এই দুটো কন্ডিশন আমরা লিখব, যে রেজাল্টেন্ট ফোর্স অফ অ্যাক্ট অন দ্য বডি, রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু 0 for linear equilibrium. If resultant force is 0, then linear acceleration 0, therefore the body is either at rest or it moves with uniform velocity along a straight line. Our second condition, algebraic sum of moment of all forces, that is algebraic sum of torque, should be 0. That means angular acceleration is 0, so the body execute either uniform circular motion or it is at rest. তাহলে এটাকে বলি আমরা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থাকার অর্থ হচ্ছে তিনটে জিনিস ঘটতে পারে, হয় বস্তু রেস্টে আছে, কিংবা সমবেগে গতিশীল আছে, কিংবা সমবেগে ঘুরছে, সমকৌণিক বেগে বৃত্তীয় গতি সম্পন্ন করছে। এটাই হলো আমাদের কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তাহলে হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম? আর ইকুইলিব্রিয়ামে থাকার মানেটা কি? মানে হচ্ছে লিনিয়ার অ্যাক্সেলারেশন 0, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন 0। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এটা হচ্ছে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট ইকুইলিব্রিয়ামের। এটা অলওয়েজ তোমাকে মাথায় রাখতে হবে যখনই তুমি কোথাও দেখবে ইকুইলিব্রিয়াম রিলেটেড কোনো প্রবলেম দিচ্ছে, তারপরে এই বেসিক জিনিসগুলো একদম তোমার মেমোরিতে সঙ্গে সঙ্গে চলে আসবে। এবার আমরা দেখব ইন্ডিভিজুয়ালি যে কোনো বস্তুর ওপর যদি দুটো ফোর্স কাজ করে, তাহলে আমরা সেখানে ইকুইলিব্রিয়াম কিভাবে প্রডিউস করব। কোথাও তিনটে ফোর্স কাজ করলে কিভাবে ইকুইলিব্রিয়াম প্রডিউস হবে, কোথাও চারটে ফোর্স কাজ করতে পারে, পাঁচটা ফোর্স কাজ করতে পারে, সেক্ষেত্রে কিভাবে আমরা ইকুইলিব্রিয়াম প্রডিউস করতে পারবো, সেগুলোতে আমরা আসছি। এবার আমরা চলে আসছি
দুটো ফোর্সের ক্রিয়ায় সাম্যাবস্থার শর্ত লেখো। কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম ফর টু ফোর্সেস, যে একটা বস্তুর ওপর ধরো দুটো ফোর্স কাজ করছে, তাহলে কিভাবে সাম্যাবস্থা প্রডিউস হতে পারে। দেখো ভালো করে লক্ষ্য করো, ধরো একটা বস্তুর ওপরে দুটো ফোর্স আছে, সাপোজ একটা ফোর্স F1 আর একটা ফোর্স F2, দুটো ফোর্স আছে। তাহলে দুটো ফোর্স যদি একটা বস্তুর ওপর কাজ করে, তাহলে এই বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম কথা হচ্ছে কি রেজাল্টেন্ট ফোর্স কি হতে হবে, 0। তাহলে ফার্স্ট শর্তটা কি বললাম, রেজাল্টেন্ট ফোর্সটা কত হয়, এখানে দেখো দুটো ফোর্স অপোজিট ডিরেকশানে আছে একটা বস্তুর ওপরে, দুটো ফোর্স যদি অপোজিট ডিরেকশানে থাকে, তাহলে সেক্ষেত্রে F1 মাইনাস F2 এটা হবে রেজাল্টেন্ট ফোর্স। তাহলে একটা বস্তুর ওপর তুমি যদি দুটো ফোর্স অ্যাপ্লাই করো এবং তোমার বস্তুটা যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স তুমি এভাবে ভাবতে পারো, দেখো রেজাল্টেন্ট ফোর্স R ইজিক্যাল টু, আমরা রেজাল্টেন্ট ফোর্সের জেনারেল ফর্মটা কি লিখি, F1 প্লাস F2। রেজাল্টেন্ট ফোর্স আমরা কি লিখি, R ইজিক্যাল টু F1 প্লাস F2। এবার আমরা কি শিখলাম, যে একটা বডি যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে তার রেজাল্টেন্ট ফোর্স কি হবে, 0। তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম রেজাল্টেন্ট ফোর্স ইজ 0। তার মানে আর এর ভ্যালু কত, 0। তাহলে আমরা বলতে পারি F1 প্লাস F2 এটাই তো রেজাল্টেন্ট ফোর্স, এটা ইজ ইকাল টু 0। দ্যাট মিনস F1 is equal to minus F2. F1 is equal to minus F2. F1 is equal to minus F2। তার মানে কি, এই যে দুটো ফোর্স একটা বডির ওপর তুমি অ্যাপ্লাই করেছো, দুটো ফোর্স কি হবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে দুটো ফোর্স আমরা একটা বডির ওপরে অ্যাপ্লাই করলাম, যদি বডি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথম শর্ত ছিল সাম্যাবস্থার যে রেজাল্টেন্ট ফোর্সকে কি হতে হবে, 0। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সের জেনারেল ফর্মুলা কি জানি, রেজাল্টেন্ট ফোর্স R ইজ ইকাল টু F1 প্লাস F2, F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এবার এই রেজাল্টেন্ট ফোর্স যদি 0 হতে হয় অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে F1 প্লাস F2কে 0 হতে হবে। তাহলে F1 ইকুয়াল টু হতে হবে মাইনাস F2। তার মানে দুটো ফোর্স তার ম্যাগনিচিউড কি হবে, সেম, আর নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট দে আর ইন অপোজিট ডিরেকশন। তাহলে F1 F2কে সবসময় অপোজিটে থাকতে হবে এবং তাদের ম্যাগনিচিউডটা সেম হতে হবে, তাহলে ইকুইলিব্রিয়াম হবে। এবার সেকেন্ড কন্ডিশন কি ছিল, সেকেন্ড কন্ডিশনটা কি ছিল, যে অ্যালজাব্রিক সাম অফ দি মোমেন্ট অফ ফোর্সেস বা টর্ক সেটা কি হতে হবে, 0। অ্যালজাব্রিক সাম অফ দ্য মোমেন্ট অফ ফোর্স এটা হতে হবে 0। তাহলে অ্যালজাব্রিক সাম অফ দ্য মোমেন্ট অফ ফোর্স এটা 0 কখন হবে, তাহলে অ্যালজেব্রিক সাম অফ টর্ক ইজ ইকাল টু 0। তাহলে দুটো ফোর্সের জন্য যে টর্ক প্রডিউস হচ্ছে সেটা 0 হবে। তাহলে কখন পসিবল, এটা তখনই পসিবল যখন এই দুটো ফোর্স সেম স্ট্রেট লাইনে থাকবে। F1 F2 দুটো ফোর্স যদি সেম স্ট্রেট লাইনে বিলং করে তাহলে তাদের টর্ক হবে না, কারণ দুটো ফোর্স তাদের টর্কের ফর্মুলা দেখো আমরা পড়েছি, ফোর্স ইন্টু নর্মাল ডিস্টেন্স। তো দুটো ফোর্স যদি সেম স্ট্রেট লাইনে থাকে তাহলে তাদের মধ্যে কোনো নর্মাল ডিস্টেন্স থাকে না, নর্মাল ডিস্টেন্স না থাকলে টর্ক 0 হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম অ্যালজাব্রিক সাম অফ টর্ক ইজ ইকাল টু 0, বা তুমি লিখতে পারো অ্যালজাব্রিক সাম অফ মোমেন্ট অফ ফোর্সেস ইজ ইকাল টু 0। দ্যাট মিনস দিস টু ফোর্সেস লাইং অন এ সেম স্ট্রেট লাইন, এর অর্থ তাহলে কি, দ্যাট মিনস two forces must be lie on, must be situated on বা lie on যা ইচ্ছা লেখো,
অন সেম স্ট্রেট লাইন। তা দুটো ফোর্সকে একই সরল রেখার ওপরে থাকতে হবে। তার মানে জিনিসটা কীরকম হবে দেখো, ধরো এটা যদি আমার একটা বস্তু হয়, আমি একটা ফোর্স এদিকে দিচ্ছি F1 আর আরেকটা ফোর্স দেব ঠিক সেম স্ট্রেট লাইনে অপোজিট ডিরেকশানে। এবার এই F1 আর F2 এরা দুজন হতে হবে সমান। দেখো আমরা বলেছি F1 ইকুয়াল টু মাইনাস F2, তাহলে F1 F2 অপোজিটে আছে এবং তারা ইকুয়াল, দ্যাট মিনস F1 ইকুয়াল টু F2। মডিউলাস অফ F1 এর ম্যাগনিচিউড আর F2-র ম্যাগনিচিউডটা সমান হবে এবং তারা কি আছে দেখো মাইনাস সাইন, দ্যাট মিনস দে আর ইন অপোজিট ডিরেকশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স কি হয়ে গেল 0। আর সেকেন্ড কন্ডিশনে অ্যালজাব্রিক সাম অফ টর্ক 0 হবে। তাহলে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক 0 হওয়ার জন্য দুটো ফোর্স সেম স্ট্রেট লাইনে থাকবে। দেখো একই স্ট্রেট লাইনে যদি দুটো ফোর্স থাকে তাহলে এদের মধ্যে কোনো নর্মাল ডিস্টেন্স বা লম্ব দূরত্ব থাকবে না। নর্মাল ডিস্টেন্স বা লম্ব দূরত্ব না থাকলে সেখানে টর্ক প্রডিউস হয় না, টর্ক 0 হবে। তাহলে আমাদের দুটো কন্ডিশন যেটা আমরা পড়েছি ইকুইলিব্রিয়ামের দুটোই ভ্যালিড হচ্ছে। তাহলে ফর ইকুইলিব্রিয়াম সিচুয়েশনটা এরকম হতে হবে যে দুটো ফোর্স হবে ইকুয়াল, দে আর অপোজিট অ্যান্ড দে আর লাই অন সেম স্ট্রেট লাইন। দুটো ফোর্সকে একই সরল রেখায় থাকতে হবে, দুটো ফোর্সের ম্যাগনিচিউডটা সমান হতে হবে এবং তারা বিপরীতমুখী হতে হবে। তাহলেই এখানে ইকুইলিব্রিয়াম প্রডিউস হবে বা সাম্যাবস্থা প্রডিউস হবে। তাহলে এবার দেখো তিনটে ফোর্স কিভাবে ইকুইলিব্রিয়াম প্রডিউস করে। যদি আমায় প্রশ্ন করে যে তিনটে ফোর্স ইকুইলিব্রিয়াম প্রডিউস করলে কন্ডিশনটা কি হবে, যে তিনটে ফোর্স যদি ইকুইলিব্রিয়াম প্রডিউস করে তাহলে কীরকম হচ্ছে। ধরো এরকম বললো যে একটা বস্তু আছে তার উপরে তিনটে ফোর্স আছে। ওর একটা ফোর্স হচ্ছে F1, আর একটা ফোর্স F2, আর একটা ফোর্স F3। এই তিনটে ফোর্স ইকুইলিব্রিয়াম প্রডিউস করছে বা করবে কি শর্তে, তোমাকে শর্তটা বলতে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা ধরো গামা, এটা ধরো আলফা, এই অ্যাঙ্গেলটা ধরো বিটা। তাহলে একটা বস্তুর ওপর তিনটে ফোর্স আছে F1, F2, F3, তাদের ইন বিটুইন অ্যাঙ্গেল আলফা, বিটা, গামা। এখন এই তিনটে ফোর্স ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে, তাহলে কখন করবে, কিভাবে করবে। দেখো আমরা জানি যে ইকুইলিব্রিয়াম প্রডিউস হতে গেলে তিনটে ফোর্স থাক বা চারটে ফোর্স থাক কিংবা পাঁচটা ফোর্স থাক, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ইকুইলিব্রিয়াম তখনই প্রডিউস হবে যখন সবকটা ফোর্সের রেজাল্টেন্ট কি হবে 0 এবং ওই ফোর্সগুলোর মোমেন্ট অফ ফোর্স তার যে অ্যালজাব্রিক সাম, সেই অ্যালজাব্রিক সাম অফ মোমেন্ট অফ অল ফোর্সেস দ্যাট ইজ অলসো ইকুয়াল টু 0, তবেই আমার ইকুইলিব্রিয়াম হবে। তাহলে এখন দেখতে হবে এই তিনটে ফোর্স তাদের রেজাল্টেন্ট যদি 0 আসে, এই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট যদি 0 হয় তাহলেই সেখানে আমরা দেখব যে তারা ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে। তাহলে আমরা তিনটে ফোর্সকে দেখো এখানে একটু অন্যরকমভাবে ড্রয়িং করব, ভালো করে দেখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। তো তিনটে ফোর্স তিনজনেরই ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে ও, F1, F2, F3 তিনজনেরই দেখো ইনিশিয়াল পয়েন্ট ও। তো আমরা এই তিনটে ফোর্সকে আমরা তিনটে সাইড দিয়ে রিপ্রেজেন্ট করব। লেট আস রিপ্রেজেন্ট দিস থ্রি ফোর্সেস by the three sides of a triangle taken in same order. We try to represent these three forces by the three sides of a triangle taken in same order. তাহলে প্রথমে আমরা এই তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করব একটা ত্রিভুজের পরপর তিনটে বাহু দ্বারা। একটা ত্রিভুজের পরপর তিনটে বাহু দ্বারা এই তিনটে ফোর্সকে আগে রিপ্রেজেন্ট করতে হবে। যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি তাহলেই দেখবে এদের রেজাল্টেন্ট ফোর্স কত আসবে 0, দ্যাট মিন্স তারা ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে। আর যদি এরকম হয় যে তোমার কাছে তিনটে ফোর্স আছে কিন্তু তুমি তিনটে ফোর্সকে একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছো না, তাহলে দেখবে সেই তিনটে ফোর্স কখনোই ইকুইলিব্রিয়াম প্রডিউস করতে পারবে না। তাহলে এটা আমরা টেকনিক্যাল বিষয়টা মাথায় রাখবো যে হোয়েন উই ক্যান ড্র বা উই ক্যান রিপ্রেজেন্ট থ্রি ফোর্সেস
by the three sides of a triangle taken in same order, then their resultant must be 0, then their algebraic sum of the torque must be 0, so they can produce equilibrium. আর যদি আমরা একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হিসেবে ওই তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে দেখবে কোনোদিনও ইকুইলিব্রিয়াম প্রডিউস করা যাবে না। তাহলে প্রথম যে কাজটা হবে, এই যে তিনটে ফোর্স F1, F2, F3, এদেরকে আমরা আগে ড্র করব বাই দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। উই জাস্ট রিপ্রেজেন্ট দিস থ্রি ফোর্সেস বাই থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন সেম অর্ডার। তো আমরা ড্রয়িং করার সময় যে থিওরি অ্যাপ্লাই করি সেটা আমরা ভেক্টরে শিখেছি, এটাকে বলি আমরা প্যারালাল শিফট, থিওরি অফ প্যারালাল শিফট। অর্থাৎ আমরা এই ভেক্টরগুলোকে আবার এখানে ড্র করব, কিন্তু ভেক্টরের ম্যাগনিটিউড বা ডিরেকশন চেঞ্জ হবে না, এটাকে বলে থিওরি অফ প্যারালাল শিফট। তাহলে এই যে F1 ভেক্টরটা, এর যা লেন্থ আছে সেম লেন্থের একটা অ্যারো সেম ডিরেকশানে আমরা এখানে দিলাম। দেখো এই হচ্ছে, তাহলে একটা লাইন ড্র করলাম অ্যারো হেড, এটা হচ্ছে OA দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা কাকে রিপ্রেজেন্ট করছে F1 ফোর্সকে। এটা সেম ডিরেকশন সেম ম্যাগনিটিউড। এবার দেখো F1 এর সঙ্গে F2 কত অ্যাঙ্গেলে আছে, গামা। তাহলে F1 ফোর্সটা যে ডিরেকশানে আছে তার সঙ্গে গামা অ্যাঙ্গেল করে আমি এখানে F2 ফোর্স ড্র করব। এই F1 এর সাথে গামা অ্যাঙ্গেল করে আমি ড্র করলাম F2 ফোর্স, AB দিয়ে রিপ্রেজেন্ট করছি। এই যে F1 ভেক্টর, তার সাথে গামা অ্যাঙ্গেলে আছে F2, তাহলে আমিও F1 ভেক্টরের যে ডিরেকশন তার সাথে গামা অ্যাঙ্গেলে ড্র করলাম একটা অ্যারো, যেটাকে আমি রিপ্রেজেন্ট করছি কি F2। এবার দেখো F2-র সাথে F3 কত অ্যাঙ্গেলে আছে, আলফা। তাহলে এই যে F2 ডিরেকশন অ্যালং AB, F2 কাজ করছে কোন দিকে, অ্যালং AB। তাহলে এখানে আমি আলফা অ্যাঙ্গেল করে ড্র করব F3-কে, যেটা রিপ্রেজেন্ট করছে কে, BO। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এবং এই ড্রয়িংটা করার পর দেখবে এই যে BO লাইনটা, এটাকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে F1 এর সাথে এই অ্যাঙ্গেলটা আসবে অবশ্যই বিটা। কারণ দেখো F3 আর F1 এর ইনবিটুইন অ্যাঙ্গেল কত আছে, বিটা। F3 F1 এর ইনবিটুইন অ্যাঙ্গেল বিটা। তাহলে এখানে দেখো আমরা তিনটে ফোর্সকে রিপ্রেজেন্ট করলাম বাই থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন সেম অর্ডার। এই ড্রয়িংটা যদি আমরা করতে পারি তাহলেই এবার দেখবো, দেখো এখানে তিনখানা ফোর্সের রেজাল্টেন্ট 0 আসবে, আর রেজাল্টেন্ট 0 আসা মানে তোমার বডি ইকুইলিব্রিয়ামে থাকবে। তাই দেখো রেজাল্টেন্ট 0 কী করে আসছে, ভালো করে লক্ষ্য করো। এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি ফ্রম ট্রায়াঙ্গেল OAB, এখান থেকে দেখো আমরা বলতে পারি অ্যাপ্লাইং ট্রায়াঙ্গুলার ল OB ভেক্টর is equal to OA vector plus AB vector. So OB vector is equal to F1 plus F2. OB vector is equal to F1 plus F2. এটাকে আমরা একটা ইকুয়েশন নাম্বার দিই। এবার ডায়াগ্রামটাকে যদি ভালো করে দেখি তাহলে দেখো ভালো করে, ফ্রম ডায়াগ্রাম বা ফ্রম ফিগার আমরা লিখতে পারি BO ভেক্টর, BO এটা অ্যাকচুয়ালি কাকে রিপ্রেজেন্ট করছে, দেখো F3-কে। এই BO রিপ্রেজেন্ট করে কাকে, F3-কে। তাহলে এখানে যদি আমরা OB লিখি BOর বদলে, BOর পরিবর্তে যদি OB লেখো তাহলে ডিরেকশনটা তো উল্টো দিকে হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটাকে -F3 লিখতে হবে। BO হচ্ছে F3, কিন্তু আমি যদি OB লিখি তাহলে আমি ডিরেকশনটা উল্টে দিলাম, তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, -F3। এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। এবার দেখো 1 আর 2 লেফট হ্যান্ড সাইড OB, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে ইকুয়াল করি, তাহলে আমরা বলতে পারি -F3 ইজ ইকাল টু F1 প্লাস F2। দেয়ারফর আমরা পেয়ে যাচ্ছি F1 প্লাস F2 প্লাস F3 is equal to 0. F1 plus F2 plus F3 is equal to 0. তাহলে এই লাইনটা যখনই আমার চলে আসলো F1 plus F2 plus F3 is equal to 0, তার মানে কি এই তিনটে ফোর্সের রেজাল্টেন্ট কত হয়ে গেল, 0। আর তিনটে ফোর্সের রেজাল্টেন্ট 0 আসা মানে অবশ্যই বডিটা ইকুইলিব্রিয়ামে থাকবে। আর এখানে এই তিনটে ফোর্সের
যদি আমরা মোমেন্ট অফ ফোর্স বার করি তাদের অ্যালজাব্রিক সামটাও 0 হবে, কারণ দেখো তিনটে ফোর্সই সেম পয়েন্টে কাজ করছে, তিনটে ফোর্সের সেম ইনিশিয়াল পয়েন্ট, ফলে এদের অটোমেটিক্যালি অ্যালজাব্রিক সাম অফ টর্ক বা অ্যালজাব্রিক সাম অফ দ্য মোমেন্ট অফ থ্রি ফোর্সেস সেটা সবসময় 0 হয়ে যাবে, কারণ এদের তিনজনেরই ইনিশিয়াল পয়েন্ট সেম। তাহলে ও পয়েন্টের রেসপেক্টে সবারই মোমেন্ট অফ ফোর্স 0 আসবে। তাহলে এই তিনটে ফোর্স অবশ্যই ইকুইলিব্রিয়াম প্রডিউস করতে পারবে, বিকজ তাদের রেজাল্টেন্ট কত এসছে 0। তার মানে তিনটে ফোর্স যখন কাজ করছে একটা বডির ওপরে, যে তিনটে ফোর্সের রেজাল্টেন্ট 0, দে ক্যান প্রডিউস ইকুইলিব্রিয়াম। এবার এখানে আমরা আরেকটা রিলেশন বার করতে পারি। এই যে তিনটে ফোর্স যাদেরকে আমরা রিপ্রেজেন্ট করছি বাই 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল টেকেন ইন সেম অর্ডার, দে ক্যান প্রডিউস ইকুইলিব্রিয়াম বিকজ F1 প্লাস F2 প্লাস F3 ইজ ইকুয়াল টু 0। তাহলে উই ক্যান ফাইন্ড আউট এ রিলেশন বিটুইন F1, F2 অ্যান্ড F3। এই F1, F2, F3-র মধ্যে আমরা একটা রিলেশন বার করতে পারি, একটা সম্পর্ক বের করতে পারি। তো দেখা যাক সম্পর্কটা কি হয়। দেখো ভালো করে ছবিতে, এই অ্যাঙ্গেলটা তো গামা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো 180 ডিগ্রি মাইনাস গামা। এই অ্যাঙ্গেলটাকে দেখো আমরা বলতে পারি 180 ডিগ্রি মাইনাস আলফা। এই অ্যাঙ্গেলটাকে আমরা লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল OAB যদি আমরা ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করি, আমরা কি লিখতে পারি? OA বাই সাইন অফ অ্যাঙ্গেল OBA। তোমরা প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেলে পড়েছো সাইন ল। AB ইকুয়াল টু লেখা যাবে সাইন অফ অ্যাঙ্গেল BOA। তারপর আমরা বলতে পারি BO ডিভাইডেড বাই সাইন অফ অ্যাঙ্গেল OAB। এই ট্রায়াঙ্গেলের তিনটে সাইডকে তাদের অপোজিট অ্যাঙ্গেলের সাইন দিয়ে যদি ডিভাইড করো তাহলে রেশিওটা পরস্পর সমান হয়, এটাকে আমরা সাইন ল বলি। তাহলে এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি OA বাই সাইন এই যে অ্যাঙ্গেল OBA, দেখো ভালো করে OBA মানে 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা। AB সাইন অফ অ্যাঙ্গেল BOA, এই যে BOA এটা 180 ডিগ্রি মাইনাস বিটা। BO OAB that is 180 ডিগ্রি মাইনাস গামা। এবার OA কাকে রিপ্রেজেন্ট করে? OA রিপ্রেজেন্ট করে F1 কে, তাহলে F1 বাই এটা হয়ে যাচ্ছে দেখো সাইন আলফা। AB রিপ্রেজেন্ট করছে F2 কে, F2 বাই সাইন বিটা। BO রিপ্রেজেন্ট করে F3 কে, তাহলে F3 বাই সাইন গামা। তাহলে এই হচ্ছে তিনটে ফোর্সের মধ্যে রিলেশন, যে তিনটে ফোর্স যখন ইকুইলিব্রিয়াম প্রডিউস করছে তাদের রেজাল্টেন্ট ফোর্স যখন 0, তখন সেই তিনটে ফোর্সের মধ্যে এটা একটা কোরিলেশন হয়, পারস্পরিক সম্পর্ক। F1 বাই সাইন আলফা, F2 বাই সাইন বিটা ইকুয়াল টু F3 বাই সাইন গামা। ছবিতে লক্ষ্য করো F1 এর অপোজিট অ্যাঙ্গেল আলফা, F2-র অপোজিট অ্যাঙ্গেল বিটা, F3-র অপোজিট অ্যাঙ্গেল গামা। তাহলে তিনটে ফোর্স যখন ইকুইলিব্রিয়াম প্রডিউস করছে তখন প্রত্যেকটা ফোর্সকে তার অপোজিট অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু দিয়ে যদি আমরা ডিভাইড করি, তাহলে সেই রেশিওটা ফোর্স ডিভাইডেড বাই সাইড অফ অপোজিট অ্যাঙ্গেল, এই যে রেশিওটা পাবো তিনটে ফোর্সের জন্য, দে আর ইকুয়াল। তিনটে ফোর্সের ক্ষেত্রে এই রেশিওটা পরস্পর সমান হবে। এবং এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে বলি আমরা ল্যামিস থিওরেম। এটাকে বলি আমরা ল্যামিস থিওরেম বা ল্যামির উপপাদ্য। এটা আমাদের পরীক্ষায় প্রুফ করতে দেয়, ল্যামিস থিওরেম। তাহলে F1, F2, F3 তিনটে ফোর্স যখন ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে, তাহলে F1 বাই সাইন আলফা, F2 বাই সাইন বিটা, F3 বাই সাইন গামা। এখানে আলফা বিটা গামা হচ্ছে প্রত্যেকটা ফোর্স তাদের অপোজিট অ্যাঙ্গেল। F1 এর অপোজিট অ্যাঙ্গেল আলফা, F2-র অপোজিট অ্যাঙ্গেল বিটা, F3-র অপোজিট অ্যাঙ্গেল গামা। দিস থিওরেম ইজ কল্ড ল্যামিস থিওরেম। এটা আমাদের পরীক্ষায় প্রমাণ করতে দেয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই শর্তগুলো আমাদের অঙ্ক করার জন্য ভীষণভাবে লাগবে ফর নিউমেরিক্যাল। তাহলে এটা হচ্ছে তিনটে ফোর্স কখন ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে, আর তিনটে ফোর্স যদি ইকুইলিব্রিয়াম প্রডিউস করে সেই তিনটে ফোর্স এই রিলেশনটা অবশ্যই মেনে চলবে, দ্যাট ইজ ল্যামিস থিওরেম।
ধরো কোনো জায়গায় যদি এরকম হয় 4টে ফোর্স কাজ করছে কিংবা 5টা ফোর্স কাজ করছে, মানে মোর দ্যান 3 ফোর্সেস, 4টে 5টা 6টা ফোর্স যদি কোনো জায়গায় কাজ করে, সেক্ষেত্রে ইকুইলিব্রিয়াম প্রডিউস হওয়ার জন্য কি করতে হবে? দেখো, মোর দ্যান 3 ফোর্স যদি হয় তাহলে আমরা ইকুইলিব্রিয়াম প্রডিউস করার জন্য যে কন্ডিশনটাকে মাথায় রাখবো সেটা হচ্ছে এরকম। ধরো এরকম হলো 4টে ফোর্স আছে, সাপোজ আমি 4টে দিয়ে করছি, 4-এর বেশি 5টা 6টা 7টা সবার জন্য একই থিওরি হবে। ধরো এটা একটা ফোর্স আছে F1, এখানে একটা ফোর্স আছে F2, এখানে একটা ফোর্স পাচ্ছ F3, এখানে একটা ফোর্স আছে সে F4, ইনিশিয়াল পয়েন্ট অফ অল ফোর্সেস O। এবার এই 4টে ফোর্স ইকুইলিব্রিয়াম প্রডিউস করবে যদি আমায় বলে, তাহলে কি কন্ডিশনে ইকুইলিব্রিয়াম প্রডিউস হবে? যে 4টে ফোর্স একটা বস্তুর ওপর কাজ করছে এবং যদি এই 4টে ফোর্স ইকুইলিব্রিয়াম প্রডিউস করে তাহলে কন্ডিশনটা কি হবে? তো যখনই দেখবে এরকম মোর দ্যান 3 ফোর্সেস, তখন আর ট্রায়াঙ্গেল আঁকা যাবে না, এটা তো বুঝতেই পারছো। ট্রায়াঙ্গেল আঁকা যাবে 3টে ফোর্স হলে, মোর দ্যান 3 ফোর্সের ট্রায়াঙ্গেলের কোনো ব্যাপার নেই, ট্রায়াঙ্গেল আঁকা পসিবলই নয়। তো আমরা কি করব? আমরা যখনই দেখবো এরকম 4টে 5টা ফোর্স আছে, আমরা এই যে ইনিশিয়াল পয়েন্ট এটাকে কনসিডার করব অ্যাজ অরিজিন। ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা কনসিডার করব অ্যাজ অরিজিন এবং আমরা এখানে দুটো অ্যাক্সিস ড্র করব, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। নেক্সট আমাদের কাজ হবে এই যে 4টে ফোর্স F1, F2, F3, F4, এই ফোর্সগুলোর অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করা। এই এক্স অ্যাক্সিসের সাথে ধরো এখানে অ্যাঙ্গেল θ1, সাপোজ এই অ্যাঙ্গেলটা θ2, এই অ্যাঙ্গেলটা θ3, এই অ্যাঙ্গেল θ4, এই অ্যাঙ্গেল বলা থাকবে কোশ্চেনে। তুমি কোশ্চেন থেকে অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবে যে 4টে ফোর্স তাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কি আছে, অ্যাঙ্গেলগুলো দেখে নেব। অ্যাঙ্গেলগুলো দেখার পর আমরা কি করব? এই প্রত্যেকটা ফোর্সকে কম্পোনেন্টে ভাঙব, প্রতিটা ফোর্সকে আমরা কম্পোনেন্টে ডিভাইড করব। তাহলে F1 ফোর্সের কম্পোনেন্ট দেখো কি হবে, F1 cos θ1 অ্যালং এক্স অ্যাক্সিস আর অ্যালং ওয়াই অ্যাক্সিস হবে F1 sin θ1। F2 কম্পোনেন্ট, এই F2 ফোর্সের কম্পোনেন্ট হবে F2 cos θ2 আর এদিকে আসবে ওয়াই অ্যাক্সিসে F2 sin θ2। F3-র ক্ষেত্রে অ্যালং এক্স ড্যাশ অ্যাক্সিস কম্পোনেন্ট হবে F3 cos θ3 আর অ্যালং ওয়াই ড্যাশ অ্যাক্সিস কম্পোনেন্ট হবে F3 sin θ3। F4 এর কম্পোনেন্ট হবে F4 cos θ4 আর অ্যালং ওয়াই ড্যাশ হবে F4 sin θ4। তাহলে আমরা F1, F2, F3, F4 এই 4টে ফোর্সকে জাস্ট কম্পোনেন্টে ভেঙে দিলাম। এবার আমরা অ্যালং এক্স অ্যাক্সিস কম্পোনেন্টগুলোর রেজাল্টেন্ট বার করব। রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস, সাপোজ আর এক্স কী হবে? দেখো অ্যালং এক্স অ্যাক্সিস যে দুটো কম্পোনেন্ট আছে F1 cos θ1, F4 cos θ2, এটাকে প্লাস করবে এবং আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিসের অপোজিটে দুটো কম্পোনেন্ট আছে F2 cos θ2, F3 cos θ3, এদেরকে সাবট্রাক্ট করতে হবে, মাইনাস করতে হবে। F2 cos θ2 মাইনাস F3 cos θ3, এটাকে মাইনাস করলাম। তাহলে কি করলাম? রেজাল্টেন্ট বার করছি অ্যালং এক্স অ্যাক্সিস। তো যে কম্পোনেন্টগুলো এক্স অক্ষের দিকে আছে তাদেরকে যোগ করব, যারা এক্স অক্ষের অপোজিটে আছে তাদেরকে মাইনাস করব। এটা হলো রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। নেক্সট আমরা বের করব রেজাল্টেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটাকে আমরা আর সাফিক্স ওয়াই দিয়ে লিখব। তো দেখো ওয়াই অ্যাক্সিসে F1 sin θ1, F2 sin θ2 দুটো কম্পোনেন্ট আছে, এদেরকে প্লাস করো। F1 sin θ1 প্লাস F2 sin θ2 আর তার অপোজিটে
f3 sin theta 3 minus f4 sin theta 4। তাহলে এটা হচ্ছে আর ওয়াই, রেজাল্টেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস। এবার যদি তোমাকে বলে যে ইকুইলিব্রিয়ামে আছে বডিটা, যে বডির ওপর এই চারটে ফোর্স কাজ করছে, দ্য বডি ইজ ইন আন্ডার ইকুইলিব্রিয়াম, তার মানে এবার কি হবে, এই যে রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এটা আর রেজাল্টেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা ইকুয়াল টু হবে 0। তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, তাহলে এখানে কি হবে, এখানে আমরা তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, এক্ষেত্রে কন্ডিশনটা হবে আর এক্স, যে রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস এটা হবে ইজিক্যাল টু 0 অ্যান্ড রেজাল্টেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস এটা হতে হবে 0। এই এক্স অ্যাক্সিসের রেজাল্টেন্ট আর ওয়াই অ্যাক্সিসের রেজাল্টেন্ট যদি 0 হয়, দ্যাট মিনস ফাইনাল রেজাল্টেন্ট ফোর্স অন দ্য বডি ইজ অলসো ইজিক্যাল টু 0। যে এক্স অ্যাক্সিসে যে রেজাল্টেন্ট আমরা পেয়েছি, ওয়াই অ্যাক্সিসে যে রেজাল্টেন্ট ফোর্স আমরা বের করেছি ইন্ডিভিজুয়ালি, সেই রেজাল্টেন্ট ফোর্সগুলোকে যদি আমরা 0 করে দিই বা 0 হয়ে যায়, তার মানে টোটাল যে রেজাল্টেন্ট ফোর্স হবে ফাইনালি সেটাও অবশ্যই 0 হবে। আর রেজাল্টেন্ট ফোর্স 0 মানেই তোমার বডি কিসে থাকবে, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে। তাহলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম হবে তাহলে রেজাল্টেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড রেজাল্টেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 0। তাহলে মোর দ্যান 3 ফোর্স থাকলে এইভাবে কাজটা করতে হবে যে আমরা আগে ফোর্সগুলোকে কম্পোনেন্টে ভেঙে নেব, তারপর এক্স অ্যাক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্স বার করব, সেটা ইজ ইকুয়াল টু বসাবো 0, ওয়াই অ্যাক্সিস বরাবর রেজাল্টেন্ট ফোর্স বের করব, দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো দ্য বডি ইজ আন্ডার ইকুইলিব্রিয়াম। তাহলে এই হচ্ছে আমাদের বিভিন্ন ফোর্স যখন একটা বস্তুর ওপর কাজ করবে, 2, 3 বা মোর দ্যান 3, সেক্ষেত্রে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম আমরা শিখে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম অফ এ বডি এবং থিওরেম অফ প্যারালাল ফোর্স। তাহলে এই যে আমরা কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম দেখলাম, যে ইকুইলিব্রিয়ামের শর্তগুলো কি, 2 ফোর্সের ক্ষেত্রে, 3টে ফোর্সের ক্ষেত্রে, মোর দ্যান 3 ফোর্সের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম। তো এই কন্ডিশনগুলো দিয়ে আমাদের নিউমেরিক্যাল আসে পরীক্ষায়, এই কন্ডিশন অফ ইকুইলিব্রিয়ামের উপরে বা ল্যামিস থিওরেমের উপর নিউমেরিক্যাল হয়। তো তোমরা দেখবে যে তোমাদের বইয়ের এক্সারসাইজে, এক্সারসাইজ পরে করবে, আগে এক্সাম্পেলে দেখবে তোমাদের বইতে যেখানে এই ইকুইলিব্রিয়াম বিষয়টা রয়েছে, ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম বা ইকুইলিব্রিয়াম ফর 2, 3 অর মোর দ্যান 3 ফোর্সেস যে জায়গায় আছে বইয়ের মধ্যে, তারপরে দেখবে কিছু এক্সাম্পল রয়েছে, নিউমেরিক্যাল এক্সাম্পল, এই ফর্মুলাগুলো দিয়ে বা এই কনসেপ্টগুলো দিয়ে, সেগুলো একটু বাড়িতে দেখলে তুমি আইডিয়া করতে পারবে কিভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এক্সারসাইজ যখন সলভ করবে সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে যে জায়গাটা পড়লাম সেটা হচ্ছে থিওরেম অফ প্যারালাল ফোর্স। তার 2টো কেস পড়লাম, একটা লাইক ফোর্স, একটা আনলাইক ফোর্স, মানে সমমুখী সমান্তরাল বল, আর এটা বললাম বিপরীতমুখী সমান্তরাল বলের জন্য আমরা রেজাল্টেন্ট ফোর্স এবং সেই রেজাল্টেন্ট ফোর্সের পজিশন সেগুলো আমরা বের করলাম। এবং তারপরে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, হোয়াট ইজ ইকুইলিব্রিয়াম, 2টো ফোর্সের জন্য ইকুইলিব্রিয়াম হওয়ার শর্ত কি, 3টে ফোর্সের জন্য ইকুইলিব্রিয়ামের কন্ডিশনগুলো কি, মোর দ্যান 3 ফোর্স থাকলে কি হবে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, ল্যামিস থিওরেম, এই জায়গাগুলো এবার ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং এর সংক্রান্ত যে দেখবে বইতে কিছু এক্সাম্পল রয়েছে, নিউমেরিক্যাল এক্সাম্পল, সেগুলো একটু দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে যখন আমরা এক্সারসাইজটা ডিসকাস করব সেটা সুবিধা হবে, সেগুলো দেখবে খুব ইজিলি তাহলে করতে পারবে। এবং এই পুরো জায়গাটা পড়ার আগে তোমরা যেটা করবে, অবশ্যই মোমেন্ট অফ ফোর্স বা মোমেন্ট অফ কাপল, এই জায়গাটা কিন্তু আগে একটু ভালো করে রিভিশন করে নেবে, কারণ মোমেন্ট অফ কাপল বা মোমেন্ট অফ ফোর্স রিভিশন না করলে এই জায়গাগুলো বুঝতে অসুবিধা হয়। কারণ দেখো আমরা প্রত্যেকটা ক্যালকুলেশনে বিভিন্ন জায়গায় ওই মোমেন্ট অফ ফোর্স বার করছি বা টর্ক ক্যালকুলেট করছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করব। আমরা নেক্সট দিন যেটা পড়ব সেটা হচ্ছে মোশন অফ সেন্টার অফ মাস। আমি আগের দিন সেন্টার অফ মাস সম্বন্ধে ডিটেল অ্যানালাইসিস করেছিলাম আগের ক্লাসে। আমরা পরের ক্লাসে দেখব যে সেন্টার অফ মাসের মোশন সম্বন্ধে, মোশন অফ সেন্টার অফ মাস পড়ব। তারপরে আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পড়ব। সেন্টার অফ গ্র্যাভিটি পড়তে গেলে আমরা আজকে যে প্যারালাল ফোর্সের থিওরিগুলো পড়লাম সেগুলো অ্যাপ্লাই করতে হবে। সেন্টার অফ গ্র্যাভিটি পড়ার পর আমরা পরের দিন পড়ব হচ্ছে টাইপস অফ ইকুইলিব্রিয়াম। দেয়ার আর মেনলি 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম। আজকে আমরা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন পড়েছি,
দেয়ার আর 3 টাইপস অফ ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম। এদের সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে পড়ব। তাহলে তোমরা এই পর্যন্ত পুরো চ্যাপ্টারটা দেখে নাও, নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো হয়ে যাবে। তাহলে সকলে ভালো থেকো, আজকে এখানেই শেষ করছি।